দেখো দেখো গত ক্লাসে আমরা একটা কথা বলছিলাম, তড়িৎ ঋণাত্মকতা দিয়ে পোলারিটি পরিমাপ করছিলাম, তাই না? তড়িৎ ঋণাত্মকতা ভ্যালু দিয়ে। তো তড়িৎ ঋণাত্মকতা যদি আমার বলছিলাম লেস দেন 0.5 হয়, লেস দেন ইকুয়াল টু 0.5 হলে বিশুদ্ধ। 0.5 থেকে 1.7 অন্যান্য স্কেল বিবেচনা করলে 1.9 পর্যন্ত পোলার সমযোজী ধরে নেয়। কি ধরে নেয়? পোলার সমযোজী, মানে পোলার কোভ্যালেন্ট, মানে হচ্ছে ওরা পারফেক্টলি কোভ্যালেন্ট না, আংশিক চার্জ তৈরির সম্ভাবনা থেকেই যায়। আরেকটা বলছি যে 1.9 এগুলোকে এক্সিড করে ফেলে আয়নিক। এরপরে আমরা আবার এদের চরিত্র হিসাব করছিলাম, এটা হচ্ছে 16 এক্স এ মাইনাস এক্স বি প্লাস 3.5 এক্স এ মাইনাস এক্স বি স্কোয়ার। এই একটা সূত্র পড়ানো হয়েছিল, আশা করি সবাই ক্লাসে ছিল বা রেকর্ডিংটা দেখেই আসছো। এটা কি ছিল? এটা কি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য কতটুক, নাকি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য কতটুক বলতো? মানে এটা দিয়ে কোন বৈশিষ্ট্যটা আসলে বের করা যায়, আয়নিক বৈশিষ্ট্য না সমযোজী বৈশিষ্ট্য, এতটুকু বলে দাও আমাকে। এই সূত্র দিয়ে কোন বৈশিষ্ট্য বের করা যায় এই সূত্র দিয়ে? এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা ভ্যালু জানা থাকলে আমরা একটা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বের করতে পারবো। কোন বৈশিষ্ট্য বের করতে পারবো? সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বের করতে পারছে। হ্যাঁ, ওকে। শোভন বলছো যে ভাই দুইটাই বের করা যায়। হ্যাঁ, কথা ঠিক আছে। কেউ যদি আয়নিক বৈশিষ্ট্য বের করে 31%, তাহলে সমযোজী বৈশিষ্ট্য বের হবে 69%। ঠিক আছে, কথা ঠিক আছে। যেখানে এক্স এ ছিল যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, এক্স বি হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতা কম। আমি যে বন্ধনটা নিয়ে কথা বলতেছি ওই বন্ধনের বৈশিষ্ট্য আমরা মাপতেছি। কথা হচ্ছে একটা স্টুডেন্টের পক্ষে কখনোই আসলে এই পুরো পর্যায় সারণীর সবগুলো তড়িৎ ঋণাত্মকতার মান মুখস্থ করা সম্ভব না। তাহলে আমরা এই একটু থিওরিটিক্যালি একটু ক্যালকুলেট করতে পারি। পোলার বা অপোলার জানার সম্পূর্ণ ইতিহাসটা কিভাবে বের করতে হয়? ডাইপোল মোমেন্ট কি ক্যালকুলেশন করতে হবে? ডাইপোল মোমেন্ট বা তোমার হচ্ছে দ্বিমেরু ভ্রামক। গত বছর সাস্টে দ্বিমেরু ভ্রামক থেকে একটা অঙ্ক আসছে, এবং ওই অঙ্কটা ছিল আউট অফ দ্য টেক্সট টাইপের ম্যাথ, বাট মানে আছে কি? আচ্ছা, তোমাদের কি একটু সাউন্ড প্রবলেম হচ্ছে? আচ্ছা, তোমরা একটু একটু সময় দিবা, 10-15 সেকেন্ড সময় দিবা, ঠিক হয়ে যাবে। ওকে, 10-15 সেকেন্ড সময় দিবা। আচ্ছা, এখন কথাটা ঠিক আছে কিনা একটু বলবা? ওকে, ঠিক আছে। প্রবলেম করলে জাস্ট 10 সেকেন্ড সময় দিবা। হ্যাঁ, আমাকে রিপ্লাইও দিবা, 10 সেকেন্ড সময় নিলে হয়ে যাবে। আচ্ছা, ওকে। দেখো, আমরা বলতে চাচ্ছি যে ডাইপোল মোমেন্ট মিউ, এটা হচ্ছে, এটা নাম হচ্ছে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক, এইটা দিয়ে পোলার এবং অপোলারের অস্তিত্ব বের করা যাবে কিনা। আচ্ছা, একটু কথাটা বুঝাই। তোমাকে আমি বললাম কার্বন ডাই অক্সাইড, তুমি স্ট্রাকচারও আঁকলা কার্বন ডাই অক্সাইড। শুধু যদি তড়িৎ ঋণাত্মকতা দিয়ে তোমাকে আমি মাপতে বলি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা তোমার মনে করো 2.2, আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5। তাহলে তুমি আমাকে বলে দিবা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.3, এবং তুমি বলবে এটা পোলার। মানে ওই সূত্র মোতাবেক যদি যাই, তুমি এটার নাম কি দিবা? পোলার। কিন্তু আমি বলবো এটা অপোলার। যদি এটা পোলার হইতো তাহলে তো কার্বন ডাই অক্সাইড তোমার পোলার কম্পাউন্ড হিসেবে সুন্দর আয়নিত হয়ে যেতে পারতো, কিন্তু কোনোদিন তো আমরা দেখি নাই কার্বন ডাই অক্সাইড আয়নিত হয়ে কার্বন প্লাস আর অক্সিজেন মাইনাস তৈরি করছে। দেখি নাই তো। ইন্ডিভিজুয়াল চার্জ কেন তৈরি হইলো না? আচ্ছা, যদি অণুটা সুষম কেন্দ্রিক হয়, কেমন অণু? সুষম কেন্দ্রিক, তাহলে এর ডাইপোল মোমেন্টের লব্ধি ভেক্টরের মান 0 হয়। আই রিপিট, যদি অণুটা সুষম কেন্দ্রিক অণু হয়, প্রতিসম বা সিমেট্রিক্যাল অণু হয়, তাহলে তার ডাইপোল মোমেন্টের লব্ধি ভেক্টরের মান 0 হয়। লব্ধি ভেক্টর ব্যাপারটা কি? যে আমি একটা কথা বলছিলাম যে ডাইপোল মোমেন্ট মানে তড়িৎ ঋণাত্মক পরমাণু নিজের দিকে ইলেকট্রন টেনে নিতে চাচ্ছে। অক্সিজেন এই বাম দিকের অক্সিজেনটা নিজের দিকে ইলেকট্রন টানছে, ডান দিকের অক্সিজেনটা নিজের দিকে ইলেকট্রন টানছে। এরা যদি ডেল মাইনাস আর ডেল মাইনাস চার্জ তৈরি করে, এরা তো ইকুয়াল দূরত্বেই টাইনা নিছে না? এটা একটা সরল রৈখিক প্রতিসম সুন্দর অণু। এখানে 2 ডেল প্লাস পরিমাণ চার্জ তৈরি হয়, যার ফলে কেন্দ্র অভিমুখে যে লব্ধি ভেক্টরটা কাজ করে সেটার ডাইপোল মোমেন্টটা 0 হয়ে যায়। অর্থাৎ তার আয়নিত হওয়ার আর কোনো ইচ্ছা থাকে না। কেউ যদি একটু উঁচ নিচ করে ফেলতে পারতো ভালোভাবে, তাহলে এটা
তোমার লব্ধি ভেক্টরটা থাকতো। কেউ উচ নিচ করতে পারে নাই, অর্থাৎ যদি আমার সুষম কেন্দ্রিক সিমেট্রিক্যাল অণু হয় তখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলেও লাভ নাই, এটা ডাইপোল মোমেন্টের মানটা থাকবে 0। আমি তোমাকে একটা উদাহরণ দিই। সরিষার তেল জীবনও পানিতে যেমন মিশাইতে পারবা না, কার্বন টেট্রা ক্লোরাইড তুমি জীবনও মিশাইতে পারবা না। কথা বলতে হলে তুমি বলবা যে ভাইয়া সুষম কেন্দ্রিক অণু আমি কেমনে বুঝবো? তুমি দেখবা তার সংকরায়নটা ঠিক আছে কিনা, তার কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় আছে কিনা। যদি তার কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় না থাকে এবং তার সংকরায়িত অরবিটালের প্রত্যেকটা পরমাণু একই পরমাণু থাকে, তাহলে সবশেষে একটা সুষম কেন্দ্রিক অণু। আপাত দৃষ্টিতে তুমি কার্বন ক্লোরিন দেখে বলবো আরে বাবা রে বাবা, না জানি কত পোলার হবে। নো, ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টানবে, এটাও টানবে, এটাও টানবে, এটাও টানবে, এই কেন্দ্র অভিমুখে লব্ধি ভেক্টরের মান আলটিমেটলি প্লাস মাইনাস করে জিরোই আসবে। কার্বন টেট্রাক্লোরাইড একটা সুষম চতুস্থলকীয় অণু, সেটা তুমি ভালো করেই জানো। এক্স এর ভ্যালু বের করে দেখলা 4, এল এর ভ্যালু বের করে দেখলা 0, মানে কোনো মুক্তজোড় নাই, আকৃতির বিকৃতি হওয়ার সুযোগ নাই, লব্ধি ভেক্টর বা কেউ ডানে বামে একটুখানি চার্জ রেখে দেওয়ার সুযোগ নাই, সবাই পারফেক্টলি ম্যাচড। সো কার্বন টেট্রাক্লোরাইড দ্বৈতান্তকতার পার্থক্য দিয়ে কার্বন টেট্রাক্লোরাইড পোলার অপোলার বোঝা যাবে না। পোলার অপোলার বোঝার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটাই হচ্ছে অণুটার তোমার আকৃতি সংকরায়নটা কেমন, বা সুষম কেন্দ্রিক বা সিমেট্রিক্যাল কিনা। তোমাকে আরেকটা উদাহরণ দিই। আমি তোমাকে এই উদাহরণটার মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসলাম, কথাগুলো একবার বুঝে ফেলো, তোমাদের অনেক কিছুই দেখবা ক্লিয়ার হয়ে যাবে এখানে। এখন থেকে আর কোনোদিন পোলার অপোলার মুখস্থ করা লাগবে না তোমার। আচ্ছা, আমি এখানে দিলাম হচ্ছে CH3Cl। আমাকে একটা কথা বলো দেখি, ক্লোরিন যেভাবে পুল করে নিয়ে গেছে, তো হাইড্রোজেন যেটা, আহ, এই হাইড্রোজেন কি কার্বন থেকে ইলেকট্রন নিবে নাকি কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিবে? হিসাব মতে কার্বন হাইড্রোজেন থেকে কিছুটা ইলেকট্রন নিয়ে যাবে। তিনজন ক্লোরিনের যে সমষ্টিগত মান আসবে, একলা কার্বনের ওই সমষ্টিগত মান কি আসবে নাকি আসবে না? ইয়েস অর নো? আমি এতটুকু জানতে চাচ্ছি। ক্লোরিন কার্বন থেকে যে পরিমাণ নিয়ে গেছে, তোমার কি মনে হয় সে হাইড্রোজেন থেকে অতটুকু নিয়ে সারতে পারছে? পারবে না, তাই না? একটা জেনারেল সেন্স তো তাই বলে। তাহলে এখানে কি কাটাকাটি করে মানে কিছু একটা ভ্যালু তো তৈরি হয়েছে, কিছু চার্জ ক্লোরিনের মাথায় তৈরি হয়েছে, কার্বনের মাথায় তৈরি হয়েছে, হাইড্রোজেন থেকে এই পাশে সরে আসছে। হ্যাঁ, ক্লোরিনের মাথায় কিছু ডেল মাইনাস তৈরি হয়েছে, কাটাকাটি করে আলটিমেটলি একটা ডাইপোল মোমেন্টের ভ্যালু তো থাকবে। সেটা কত আমি জানি না। কেন জানি না? কারণ ডাইপোল মোমেন্ট ক্যালকুলেশন করে কেমনে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে চার্জটা, আর ওই দূরত্ব অতিক্রমের ফলে ওই আংশিক চার্জ কতটুকু তৈরি হয়েছে, মানে ইলেকট্রন কত দূরত্বে সরে গেছে অরবিটাল থেকে, শেয়ারকৃত অরবিটাল থেকে কত দূরে কে বিট্রে করে নিয়ে গেল, কতটুকু নিয়ে গেল, এবং এর তোমার এর ফলে উৎপন্ন কুলম যেটা, সেটা মাইক্রো কুলম, মাইক্রো তো না, ন্যানো কুলম, পিকো কুলম, ফেমটো কুলম হোক, 10⁻15 কুলম্ব যদি চার্জ তৈরি হয়ে থাকে, ওইটার গুণফলের মানে তো ডাইপোল মোমেন্ট, কিছু পরিমাণ ডাইপোল মোমেন্ট এখানে থাকবে। তাহলে এটা কিন্তু অণুটা কিন্তু আকৃতির কোনো বিকৃতি হয় না, এটা একটা সুন্দর চতুস্থলকীয় অণু, বাট এটা কোনোভাবে সুষম কেন্দ্রিক না। এই সুষম কেন্দ্রিক কথার মানে হচ্ছে সেন্টারের আশপাশে সবাই একই জিনিস না। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, আরো উদাহরণ দিই, উদাহরণ দিয়ে তোমাকে এখানেই পড়ায় ফেলবো, এটা চিন্তা করো না। বোরন ট্রাইফ্লোরাইড, আপাত দৃষ্টিতে দেখলে তুমি বলো আরে বাবারে বাবা, বোরন ট্রাইফ্লোরাইড বিশাল জিনিস, হ্যাঁ, ফ্লোরিন আছে, বোরন আছে, না জানি ফ্লোরিন কি ঘটায় ফেলছে, কিচ্ছু করতে পারে না। এখানে এক্স এর ভ্যালু 3, সংকরায়ন sp2, ভালো করেই জানি বোরনের কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। তাহলে বোরনের যে যতগুলো সংকর অরবিটাল আছে সবাই ফ্লোরিনের দখলে, ফ্লোরিনই আছে। তাহলে ফ্লোরিন যে চার্জটা ডেভেলপ করে রাখছে, একই পরিমাণ একদম সমপরিমাণ 3 ডেল প্লাস চার্জই বোরনের কাছে তৈরি হয়েছে। এটা একটা সুষম কেন্দ্রিক অণু, যার ডাইপোল মোমেন্টের মানটা কত আসবে? 0। সবারটা সবার দ্বারা ক্যান্সেল আউট, সবারটা সবার দ্বারা ক্যান্সেল আউট। আচ্ছা, একটু চেঞ্জ করি, স্যাররা একটু পরিবর্তন আনলো। বোরন ডাইফ্লোরাইড ক্লোরাইড, এখন কি এটা আর পোলার অপোলার হবে নাকি পোলার হবে? এখন কি 0 হয়ে যাবে নাকি একটু টানাটানি করে কিছু তো থাকবে? কিছু থাকবে না, অর্থাৎ এটা আর সিমেট্রিক্যাল বা সুষম কেন্দ্রিক অণু হিসেবে বিবেচনা করলাম না। একটা বোরনের সাথে দুইটা ফ্লোরিন, একটা ক্লোরিন, সুতরাং আমরা এটাকে বলবো পোলার অণু। এটা কি অণু হবে আমার? তখন এটা হয়ে যাবে একটা পোলার অণু, কারণ এখানে তড়িৎ ঋণাত্মক পরমাণু যে আছে এটা আমরা দেখতেই পারতেছি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, অণুর মধ্যে ঘাপলাও আছে। আরো উদাহরণ দিই, আমি তোমারে বললাম হচ্ছে আহ বোরন ট্রাইক্লোরাইড, এটাও সেম ক্যাটাগরির মধ্যে পড়ে। দাঁড়াও একটু অন্য উদাহরণে আসি। আচ্ছা হ্যাঁ, আমি তোমারে বললাম হচ্ছে সালফার ডাই অক্সাইড,
এটা কি পোলার বা অপোলারের মধ্যে পড়ে কিনা একটু বিবেচনায় আনি। চলো, সালফার ডাইঅক্সাইডের এক্স এর ভ্যালু বের করতে তোমাদের 2 মিনিট সময় লাগবে না, তাই না? 30 সেকেন্ড লাগবে। 3, এটা কত? 3। এল এর ভ্যালুটা কত সালফার ডাইঅক্সাইডের? 1। তাহলে সালফার ডাইঅক্সাইডের যে সংকর অরবিটাল গুলো আছে, একটাতে মুক্ত জোর, দুইটাতে অক্সিজেন, একটাতে হচ্ছে পাই বন্ধন আছে। এই তো সালফার ডাইঅক্সাইড আঁকা কিন্তু শিখাইছি, এখন আর জিজ্ঞাসা করো না ভাই লুইস স্ট্রাকচার কেমনে আঁকছেন, লুইসের পুরো ইতিহাস শিখাই দিছি। আচ্ছা, এখন কথাটা হচ্ছে এই যে মুক্ত জোটটা আছে, সালফার থেকে অক্সিজেন নিজের দিকে না হয় ইলেকট্রন টান দিবে, কিন্তু ইলেকট্রনটা টান দেওয়ার ফলে তোমার কি মনে হয় যে এখানে যদি ডেল মাইনাস সে তৈরি করেও এখানে 2 ডেল প্লাস কি পরিপূর্ণ থাকতে পারবে, নাকি মুক্ত জোটটা এইটাকে কিছুটা পরিবর্তন এনে দিবে? মানে এটা কি পুরোপুরি প্রশমিত হয়ে যাওয়ার মতো কোনো কিছু, নাকি মুক্ত জোরের প্রভাবে বা আকৃতিটা বিকৃতি থাকার কারণে তার একটা মিউ ক্যালকুলেশনে একটা মিউ থেকে যাবে না? মানে সে কি সবার দ্বারা মানে পরিপূর্ণভাবে প্রশমিত হয়েছে? হয় নাই। অর্থাৎ দুইজন অক্সিজেন তার কাজ করছে, এর মধ্যে একটা আবার পাই বন্ধনের অক্সিজেন, পাই বন্ধনে সে এমনিই খুশি, ওই অক্সিজেন নিতেও পারে নাও নিতে পারে, কথা বুঝছো, নিতেও পারে নাও নিতে পারে। এই অক্সিজেন নিবে, এই অক্সিজেনের মধ্যে ঘাপলা আছে, সে এমনি নেগেটিভ চার্জ, তার একটা দাপট আছে, এই অক্সিজেন চাইলে নিতেও পারে নাও নিতে পারে, এর মধ্যে আবার আছে মুক্ত জোট। তার মানে মুক্ত জোট থাকা একটা অণুকে সিমেট্রিক্যাল করতে পারে না, বা তাকে সুষম কেন্দ্রিক অণুতে পরিণত করে না, সে হয়ে যায় বিষম কেন্দ্রিক অণু। ঠিক আছে, তাহলে মুক্ত জোট থাকলে তখন আমি সালফার ডাইঅক্সাইডকে কি বলবো? তাকে আর পোলার বলতে পারি না, তাকে আমরা বলে ফেলবো হচ্ছে অপোলার। আমরা যে অ্যামোনিয়াকে পোলার বলি, হ্যাঁ আমি জানি তুমি অ্যামোনিয়াকে পোলার বলতেছো, কারণ তুমি ওই যুক্তিটা মানো, বা আমিও তোমাকে পড়াইছি এটা 3.5 এটা 2.1, পার্থক্য 1.4, আমি তো মানা করতেছি না। ইয়েস, এই সূত্র দিয়ে মিলে, বাট সব মিলবে না। যদি মিলতো কার্বন ডাইঅক্সাইড পোলার হইতো, কার্বন টেট্রাক্লোরাইড পোলার হয়ে যেত, বোরন ট্রাইফ্লোরাইড পোলার হয়ে যেত। ঠিক আছে, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন পোলারিটি এন্ড নন পোলারিটি। এটা হচ্ছে এই ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশনটা আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, তোমাদের সাউন্ড প্রবলেম তো এখন হওয়ার কথা না, আশা রাখি সবকিছু ঠিক আছে। আচ্ছা, এবার একটু আসি এবার তোমাদের কথায়, আহ একটু সিস ট্রান্সের কথাটা বলে ফেলি এখানে কথা প্রসঙ্গে, যদিও অর্গানিকের কনসেপ্ট। আচ্ছা, সিস ট্রান্স, ওকে। আচ্ছা, আমি যদি বলি বিউটিন 2, এটা একটা বিউটিন অণু। বিউটিন মানে হচ্ছে 4টা কার্বন, আমি আমার বলে দিলাম বিউটিন 2। বিউটিন 2 মানে এই 2 নাম্বার কার্বনটাতে দ্বিবন্ধন আছে, হ্যাঁ। ওকে, তো আমরা তো জানি ভালো করে যে এটা এই কার্বনটা কি সংকরায়নে আছে? sp2 সংকরায়নে আছে, আছে না? আর এই পাশের কার্বনটাও কি sp2 সংকরায়নে আছে। এক কথায় তারা এই যে একটা ত্রিকোণাকার প্লেট তৈরি করছে, তো এই প্লেটটা বরাবর, এই মাঝ বরাবর, ঠিক আছে, মনে করো আমি বলি দুইটা স্যান্ডউইচের স্লাইস, এ একটা স্যান্ডউইচ স্লাইস, এ একটা স্যান্ডউইচ স্লাইস, ঠিক এটার মাঝখান বরাবর একটা তল ঢুকায় এখান থেকে বাইর করে দাও। ঠিক আছে, একটা তল কল্পনা করে বের করে দিলাম। এখন এই যে তলটা, এই তলের এই পাশে এই শঙ্কর অরবিটাল আর এই শঙ্কর অরবিটালে হতে পারে এখানে হাইড্রোজেনের এস অরবিটাল দিয়ে বন্ধন করছে, হতে পারে এখানে মিথেন তার চতুস্তলকীয় মিথেন অণু এসে বন্ধন করছে, এটা মিথেন। এই ফুলটা যেটা ভাই আঁকলাম, এই যে ফুল, এটা হচ্ছে মিথেন। অথবা আরেকটা পসিবিলিটি রয়ে যায় এই তলের উপরে আর নিচে একদম মানে বিপরীতমুখী ভাবেও করছে। দুইটাই কিন্তু সম্ভাবনা রয়ে যায়, কারণ শঙ্কর অরবিটাল তৈরি করার পরে সবাই তো আসছিল সিগমা বন্ধন করতে, কে কেমনে আসছে এটা তো আমরা জানি না, সম্ভাবনা দুইটা, হয় দুজন দুই প্রান্ত থেকে আসছে, অথবা দুজন একই প্রান্তে এসে যুক্ত হয়েছে। আচ্ছা, এখন মিথাইলের যে চার্জ ঘনত্ব আর হাইড্রোজেনের চার্জ ঘনত্ব কি সমান হইতে পারে? তোমরাই বলো তো। এইখানে যে ইলেকট্রন ডেনসিটি এই তলের এই পাশে আর এইখানের ইলেকট্রন ডেনসিটি একই না, একই হবে? একই হবে না। আর এই পাশের ইলেকট্রন ডেনসিটি, এই পাশের ইলেকট্রন ডেনসিটি এখানে যতটুক আর এখানে যতটুক, ও যদি বলে ভাই উপরের দিকে টান মারো, ও বলে ভাই আমি নিচের দিকে টান মারছি, সমান সমান টানাটানি চলতেছে। ডাইপোল মোমেন্ট কোথায় জিরো তাহলে বলো দেখি? একই পাশে মিথাইল মূলক নাকি বিপরীত পাশে মিথাইল মূলক? কোথায় ডাইপোল মোমেন্টটা জিরো হওয়া যৌক্তিক? একই পাশে মিথাইল নাকি বিপরীত পাশে মিথাইল? বিপরীত, ঠিক আছে না? কারণ বিপরীত পাশে মিউ এর মানটা একজনের মিউ আর একজনের মিউ দ্বারা ক্যান্সেল আউট হচ্ছে। যেহেতু দুইজনই মিথাইল মূলক, একটা মিথাইলের যে ক্ষমতা থাকে ইলেকট্রন নিচ থেকে নিচ দিকে টান দেওয়ার, আর একটা মিথাইলের সেম ক্ষমতা। আমি এখানে মিথাইল এবং ইথাইল কিন্তু কম্পেয়ার করি নাই, বিউটাইল কম্পেয়ার করি নাই, জাস্ট আমরা মিথাইল নিয়ে কথা বলতেছি।
তাহলে একটা সমাণু, সমাণু মানে তো একই রকম অণুর ট্রান্সটা সবসময় হচ্ছে ডাইপোল মোমেন্ট 0 হবে, সিসটা ডাইপোল মোমেন্ট থাকবে। এবার আমি একটু ঘুরে প্রশ্নটা করি, ট্রান্স নাকি সিস কোনটা দ্রাব্যতা বেশি হবে? তাইলে পানিতে দ্রাব্যতা বেশি হবে। সিস বিউটিন টু, ট্রান্স বিউটিন টু, দুইজনকে পানিতে নিলাম, কম্পারেটিভলি কে বেটার দ্রবীভূত হবে, সিস অর ট্রান্স? ওই যে দেখো পোলাপেন্ডে কি শিখাইলাম, লিখতেছে কি, ওরা কইতেছে ট্রান্স নাকি দ্রাব্যতা ভালো হইব। আরে বেটা ডাইপোল মোমেন্ট 0 মানে অপোলার, অপোলার হইলে কি পানিতে যাইবো নাকি যাইবো না? গাধার মতো যে একটা কথা বললি সবগুলা মিল্লা। সিস মানে ডাইপোল মোমেন্ট আছে মানে সে পোলার, চার্জ তৈরি হচ্ছে কিছুটা, পানির অণু তার দ্বারা বেষ্টিত হতে পারে, পানিতে দ্রবীভূত হবে। ট্রান্সগুলার ডাইপোল মোমেন্ট 0, পানিতে দ্রাব্যতা থাকে না। সিসগুলার ডাইপোল মোমেন্ট আছে, পোলারিটি আছে কিছুটা, পানিতে কিছুটা দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে সিস ট্রান্সের ইতিহাস, পোলারিটির ইতিহাস, ডাইপোল মোমেন্টের ইতিহাস। আচ্ছা, যেটা এখন করতে হবে, ডাইপোল মোমেন্টের কিছু অঙ্ক করে ফেলতে হবে আমাদের। ওকে, আচ্ছা একজন বলছে ভাই সিসটা ক্লিয়ার না, আবারও বলতেছি, তোমরা যদি ইজিলি ধরে নিতা জিনিসটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে যেত, অনেক হয়তো জটিল করে চিন্তা করে ফেলছো। ওকে, আমি বলছি এরকম, এটা তো একটা ত্রিকোণাকার তল, ত্রিকোণাকার দুইটা ত্রিকোণাকার তল পরস্পরের সাথে সিগমা বন্ধন করছে। এখন এই যে পাই, এখানে পাই ইলেকট্রন আছে না, এখানে পাই ইলেকট্রন আছে না, পাই বন্ধন, এই তো পাই বন্ধন তো এটা। আচ্ছা, আর এইগুলো হচ্ছে সিগমা বন্ধন। এক পাশে এতগুলো মিথাইল মূলক, দুইটা মিথাইল মূলক, এক পাশে দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেনের কাছে কতটুকু চার্জ আছে, ওর কাছে কতটুকু চার্জ আছে, ওরা দুইজন যেভাবে পুল করে নিজের দিকে টাইনা নিয়ে রাখছে ইলেকট্রন, হাইড্রোজেন ওইভাবে টানছে, হাইড্রোজেন কার্বন থেকে ইলেকট্রন টানে জীবনও পারে না। মিথাইল মূলক একটা বড় মূলক, ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে হয়তো বা নিয়ে রাখছে কিছুটা। ওকে, নিজের দিকে কিছুটা, এই পাশে ইলেকট্রনের চার্জ ডেন্সিটি অনেক বেশি, নিচের সাইডে অনেক বেশি আছে, অনেক বেশি, উপর সাইডে কম, বেশি আর কম কাটাকাটি করে কিছু তো থাকবে। দুই পাশেই সমান, উপরে যতটুক টানছে নিচে ততটুক টানছে, কেন্দ্র অভিমুখী লব্ধি ফ্যাক্টরের ভ্যালু কত থাকে? 0 থাকে না? তাহলে 0 যদি থাকে তাকে আমরা কি বলবো? ট্রান্স হলে তাকে আমরা বলবো ডাইপোল মোমেন্টের মান 0 কিংবা অপোলার। যদি সিস হয়, ডাইপোল মোমেন্টের কিছু একটা ভ্যালু আছে, কিছু একটা ভ্যালুটা আমরা হয়তো বা জানি না, কিছু একটা ভ্যালু ডাইপোল মোমেন্টের আছে, এবং সেটা হচ্ছে আমাদের পোলারিটি থাকবে, এবং এটাকে আমরা পানিতে দ্রাব্যতা আছে এরকম বলবো। এখন ডাইপোল মোমেন্টের যে ক্যালকুলেশনটা আমরা বলি সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু ই গুণন ডি, যেখানে ডি হচ্ছে ডিস্টেন্স, অধিকাংশ দূরত্বটা, মানে কতটুকু সরে গেছে সে, আর ই হচ্ছে এর ফলে উৎপন্ন চার্জ। দুইটা এককে ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করে, সিজিএস একক থেকে এসআই এককের কনভার্সনটা জানা থাকলে কিছু অঙ্ক আমাদের জন্য হেল্প হবে আর কি। তো এখানে তোমার এই ডাইপোল মোমেন্টের এসআই এককটা হচ্ছে কুলম্ব মিটার। কি নাম? কুলম্ব মিটার। এগুলো আমি পিডিএফ এ দিই নাই, কাইন্ডলি এগুলো একটু তোমরা পরে তুলে নিবা খাতায়। আর সিজিএস এককটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ইএসইউ সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে তোমার চার্জের একক হচ্ছে ইএসইউ, ঠিক আছে, শর্ট ফর্ম ইএসইউ। এখন ইয়াটা হচ্ছে এরকম যে তুমি 1 কুলম্ব মিটার কখন বলতে পারো। তো এটা আসার আগে ডাইপোল মোমেন্ট যে আবিষ্কার করছে তার নাম ছিল ডিবে। কি বলে? তার নাম ছিল ডিবে। তোমরা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে পড়বা ডিবে হাকেল রুল, হাকেলের তত্ত্ব তো পড়ছো, ডিবের তত্ত্ব হয়তো বা অনার্সে পড়বা। এটা হচ্ছে যদি তোমার ওই অতিক্রান্ত দূরত্ব ডি সমান 10⁻8 সেন্টিমিটার হয়, মনে করো দুইজন নিউক্লিয়াস আছে এক্স আর ওয়াই, এক্স এর থেকে ওয়াই এর দিকে ইলেকট্রনটা সরে গেছে, অতিক্রান্ত দূরত্ব ইলেকট্রনের যদি 10⁻8 সেন্টিমিটার হয়, এবং এর ফলে যদি চার্জের পরিমাণটা যদি ই সমান 10⁻⁻10 ইএসইউ হয়, তখন এই দুই পরিমাণ কি ইন্টারন্যাশনালি 1 ডিবে বলে। 10⁻8 গুণন 10⁻10 এটাকেই বলা হয়, অর্থাৎ 1 ডিবে ইকুয়াল টু 10⁻18 ইএসইউ সেন্টিমিটার। 1 ডিবে ইজ ইকুয়াল টু 10⁻18 ইএসইউ সেন্টিমিটার। আচ্ছা, এটাকে আমরা ইএসইউ থেকে যদি আমরা কনভার্ট করতে চাই আর কি, তোমার কি বলে কুলম্ব মিটারে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তখন আমাদের আসবে হচ্ছে 1 কুলম্ব মিটার, আমি সরাসরি কনভার্সনটা দেখে রাখতেছি, 1 কুলম্ব মিটার ইকুয়াল টু 2.9962 ইন্টু 10⁻29 ডিবে। এটা হচ্ছে কুলম্ব মিটারের সাথে ডিবের রিলেশনশিপ। ওকে, তো তোমরা দেখবা বিভিন্ন জায়গায় লিখে রাখছে যে তোমার ডাইক্লোরোমিথেনের ডিবের মান 0.4 ডি, অ্যামোনিয়ার ডিবের মান 1.7 ডি, পানির মান দেওয়া 1.4 ডি,
এর মানে হচ্ছে যে পানি যে একটা পোলার যৌগ, এটার গাণিতিক ক্যালকুলেশন অনুযায়ী সে 1.4 ডিবে পরিমাণ পোলার, 1.7 ডিবে পরিমাণ পোলার। যার ডিবের মান বেশি তার পোলারিটি বেশি আর কি, যার ডিবের মান বেশি তার পোলারিটি বেশি। যেমন পানির যে আছে সরি 1.4 না 1.8, পানি খুব ভালো একটা পোলার কম্পাউন্ড 1.8, সালফার ডাইঅক্সাইড 1.6। মুখস্থ করা লাগে না মানগুলো, আমি জাস্ট বললাম কিছু মান তোমাদের বললাম। আচ্ছা, তো এটা দিয়ে তুমি কি অঙ্ক করতে পারবা এটা দিয়ে? তোমাদেরকে এবার সাস্টে যে ম্যাথটা আসছিল তারা যেটা করছে যে ই আর ডি এর মান দিয়ে দিছে, বাট ওই যে ইএসইউ সেন্টিমিটারে দেওয়া ছিল, এখান থেকে কুলম মিটারে আমাকে কনভার্ট করতে হয়েছে আর কি। এটা এই বাংলাদেশের ইতিহাসে প্রথম আসলো, আর কখনো আসে নাই। কোশ্চেনটা আমি রুট পাইছি, আমি কোশ্চেনটা খুঁজতেছিলাম যে শাস্ত্রের কোশ্চেনটা কোত্থেকে দিছে। এটা ইন্ডিয়ার আইআইটির কোশ্চেন ব্যাংক থেকে কমন পড়ছে আর কি। ভারতের আইআইটির কোশ্চেন ব্যাংক থেকে আসলে কোশ্চেনটা দিছে, যেটা আমাদেরও টেক্সট বইতে আছে, কিন্তু ওনারা কোশ্চেনটা পুরো ডেটাটা কপি করছে পুরো ইন্ডিয়ান বই থেকে আর কি। আচ্ছা, তো এটা দিয়ে তুমি কি মানে এটাই ছিল এবারে সাস্টের একমাত্র কঠিন প্রশ্ন। 19টা কোশ্চেন এবার কমন দিছে কেমিস্ট্রিতে, একটা একেবারে বাজে দিয়ে ফেলছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আমরা এবার আসি, সেটা হচ্ছে যে তোমাদেরকে আয়নিক চরিত্র বের করার জন্য কত কিছু পড়াইলাম। একটা পড়াইলাম তড়িৎ ঋণাত্মকতা দিয়ে, মানে 16x এ দিয়ে। হ্যাঁ, এখন আয়নিক চরিত্র ক্যালকুলেশনের আরেকটা নিয়ম আছে, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট দিয়ে নিয়ম। যদি আমি বলি হাইড্রোজেন ফ্লোরাইড অণুটা সম্পূর্ণ আয়নিত হয়ে গেছে একদম প্রপারলি H+ আর F- এর মতো, এই ব্যাপারটা কি হয়ে গেল? সম্পূর্ণ আয়নিত অবস্থায় তোমার তার একটা ডাইপোল মোমেন্ট তো অবশ্যই ছিল। আর তুমি তোমার কম্পাউন্ডে পরীক্ষা করে দেখলা তোমার একটা ডাইপোল মোমেন্ট আছে। তোমার কম্পাউন্ডে তুমি ওই ইলেকট্রন মাইক্রোস্কোপের দিকে দেখলা কি যে হাইড্রোজেন আর ফ্লোরাইডের মধ্যকার যে ওই শেয়ারকৃত ইলেকট্রন জোড়া, এই শেয়ারকৃত ইলেকট্রনটা এতটুকু সরছে, এর ফলে মনে করো কিছু চার্জ ডেভেলপ হয়েছে, তুমি কম্পিউটারের মাধ্যমে বা তোমার যে মেশিন আছে তার মাধ্যমে তুমি রিডিংটা নিলা। তো তুমি যে কোনো একটা পোলার বন্ধনের বা বন্ধনের আয়নিক চরিত্র ক্যালকুলেট করতে পারো কিভাবে? পরীক্ষালব্ধ বা এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ মিউ, এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ মিউ ডিভাইডেড বাই থিওরিটিক্যাল একটা ভ্যালু আছে না, থিওরিটিক্যাল ভ্যালু অফ মিউ ইন্টু 100%। এটা হচ্ছে তোমার পরীক্ষালব্ধ ভ্যালুর সাথে থিওরিটিক্যাল ভ্যালু তুলনা করে ডাইপোল মোমেন্টের মাধ্যমে আয়নিক চরিত্র প্রকাশ করা আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমি বলে একটা অঙ্ক এরকম দিবে, বলবে যে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে একটা হাইড্রোজেন ক্লোরাইড তোমার কাছে আছে, ওই হাইড্রোজেন ক্লোরাইড অণুটার মধ্যে বা 1 মোল হাইড্রোজেন ক্লোরাইডে তুমি আয়নিক চরিত্র মাপবা। তো তোমাকে বলে দিছে যে তাদের হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যকার ওকে, হ্যাঁ, হাইড্রোজেন ক্লোরাইডের তোমার মধ্যকার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, বা ওই ই এর ডিস্টেন্সের মানটা হচ্ছে 10⁻8 সেন্টিমিটার, 1.27 ইন্টু 10⁻8। এর ফলে তৈরিকৃত চার্জ হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। আচ্ছা, তো যদি পরীক্ষালব্ধ মান 6.096 হয়, মিউ এর মান এত ডিবে হয় সম্পূর্ণ আয়নিত অবস্থায়, তাহলে তোমার এটার আয়নিক চরিত্র কত পার্সেন্ট, এটা তোমাকে বলে দিছে যে এগুলা তুমি পাইছো। আর যদি তোমার সম্পূর্ণ আয়নিত অবস্থায় মিউ এর মান, যদি সে মানে বলছে এরকম যে যদি হাইড্রোজেন ক্লোরাইড আয়নিক যৌগ হইতো তাহলে তার ডাইপোল মোমেন্ট এমন হইতে পারতো, আর হাইড্রোজেন ক্লোরাইডের অবজার্ভ ভ্যালু, পরীক্ষালব্ধ ভ্যালু পাওয়া গেলে এমন, তাহলে এর আয়নিক চরিত্র আসলে কত পার্সেন্ট। আমরা যেটা করব, আমরা জানি যে মিউ ইকুয়াল টু ই গুণন ডি, আমরা এই দুটা গুণ করে নিব ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে গুণ করার ফলে আমরা একটা ভ্যালু পেলাম 1.03। সম্পূর্ণ আয়নিত অবস্থায় তার মান হয় 6.096। সম্পূর্ণ আয়নিত অবস্থাটাকে আমরা বলতেছি যে থিওরিটিক্যাল ভ্যালু। থিওরি যদি বলে যে ধরে নিলাম এটা একটা আয়নিক যৌগ, সম্পূর্ণ আয়নিত হয়েছে, তখন কত হইতো ভ্যালুটা, এটা তোমাকে প্রশ্নে দিয়ে দিবে সবসময়। ইন্টু 100%, তোমার ভ্যালুটা আসবে হচ্ছে 16.90%। এর মানে হচ্ছে তোমার এই হাইড্রোজেন ক্লোরাইডটা আসলে আয়নিক পার্সেন্টেজটা প্রায় 17%-এর মতো বা 16.90%-এর মতো। এটাও একটা থিওরি আয়নিক বৈশিষ্ট্য মাপার, বাট আমি জানি এই ভেজাইলা ব্যাপার থেকে আরো মজা
হচ্ছে ওই এক্স এ মাইনাস এক্স বি দিয়ে বের করা। আর তোমার যদি দরকার নাই পরে তুমি বের করবা কেন আয়নিক চরিত্র, তুমি মুখে মুখে বলে দিতে পারো কত পার্সেন্ট আয়নিক, এটা তোমার না বললেও কিছু মানে কিছুই যায় আসে না এক কথায়। তাহলে আবারও বলতেছে আয়নিক চরিত্র মাপার সূত্র হচ্ছে সম্পূর্ণ আয়নিত অবস্থায় যদি যাইতো, হাইড্রোজেন ক্লোরাইড যদি সম্পূর্ণ আয়নিত হইতো, আয়নিক যৌগই হইতো একটা, তখন তার ডিবের মান কত হইতো। আর এক্সপেরিমেন্টালি কত পাওয়া যায়, এটার অনুপাত ইনটু 100% হচ্ছে তার আয়নিক চরিত্রের শতকরা প্রকাশ। ঠিক আছে, ওকে। তোমাকে যদি কোনো বন্ধন দূরত্ব এবং ফলে উৎপন্ন চার্জ দিয়ে দেয়, এবং তোমাকে আবারও মনে করে দিচ্ছি বি কেয়ারফুল, তোমাকে এমনও হতে পারে ইএসইউ সেন্টিমিটার এককে দেয়ই নাই, কুলম মিটারে দিয়ে দিছে, জাস্ট এটা একটু মনে রেখো, 1 কুলম মিটার ইকুয়াল টু 2.99, মানে এভারেজ এভাবে ধরে নাও 3 গুণন 10⁻29 দিবে। একটু মাথায় রেখো 1 কুলম্ব মিটার, সেন্টিমিটার না কিন্তু, কুলম্ব মিটার, C-M ইকুয়াল টু 3 গুণন 10⁻29 দিবে। একটু মাথায় রেখে দিও, কাজে লাগবে। মানে দেখছোই তো ভাইয়া, আমি আমি বাধ্য, আমি তো চাই না এইসব ফালতু জিনিস পড়াইতে, তোমাকে এগুলো আসে না খুব একটা, এটা সাস্ট যেহেতু দিয়ে দিছে তোমাকে আমার উচিত একটু জানায় রাখা আর কি, এটা যে হ্যাঁ যদি আবার এই দুর্ঘটনা ঘটেও তুমি আসো পারবা, ঠিক আছে, যে না পড়া ছিল পারছি বাস। বাট হ্যাঁ ওইটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, পোলার অপোলার সুষম কেন্দ্রিক দিয়ে কিভাবে বের করা লাগে, কেন্দ্র ভিত্তিক বা জ্যামিতি দিয়ে, এটা আমাদের আসলেই একটা ইম্পর্টেন্ট টপিক ছিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের আজকের রাসায়নিক বৈশিষ্ট্যতে। ঠিক আছে, রাসায়নিক বৈশিষ্ট্য আমাদের থিওরির মধ্যে আর হাইড্রোজেন বন্ধনের থিওরিটা বাকি, আর কোনো থিওরি আমাদের খুব একটা বাকি নাই আর কি। ওকে, রাসায়নিক বৈশিষ্ট্যতে আসবো। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা ক্লাসের একটু বোরিং পোর্শনটা শুরু হইতেছে। বোরিং পোর্শন মানে নন ক্যালকুলেটিভ পোর্শন। জাস্ট আমি খবর পাঠকের মতো পড়ে যাই, একটু বেশি সময় না, 9টা 41 বাজে, 10টা 15 পর্যন্ত একটু শুনো, আগে দেখি কতটুকু যাইতে পারি। আমি একটু বলতে থাকি, শুনতে থাকো। খারাপও লাগবে না, একদম বোরিংও লাগবে না, একদম মজাও লাগবে না, আবার মাঝামাঝি। ওকে, একটু শ্রম দাও, কারণ এটা তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা পড়বা না। ওকে চলো, আচ্ছা প্রথমত আমরা আসবো গ্রুপ ওয়ানে। গ্রুপ ওয়ানের সদস্যদের নাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম তেজস্ক্রিয়, তাকে নিয়ে আমি কথা বলবো না। আচ্ছা, তো গ্রুপ ওয়ানের এগুলো হচ্ছে ধাতু। প্রথমে তাদের রাসায়নিক বৈশিষ্ট্যর 1 নম্বর কথা, ফার্স্ট কোশ্চেন, তারা কি হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে? ইয়েস করে, তার নাম হচ্ছে হাইড্রাইড। আচ্ছা, কি বিক্রিয়া? লিথিয়ামের সাথে যে কোনো হাইড্রোজেন গ্যাস আমি তাপ দিলাম, লিথিয়াম হাইড্রাইড তৈরি করলো। সমতা করে নিতে পারো, 2টা নিতে পারো, এখানে 2 লিখতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, তাহলে এরা বিক্রিয়া করে। কোশ্চেন ইজ, একটা প্রশ্ন তোমাদের সবসময় আসতো যে হাইড্রাইড সমূহে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? মনে রাখবা, ধাতু ক্যান নট বি ইলেকট্রোনেগেটিভ। ধাতু তড়িৎ ঋণাত্মক বিহেভিয়ার ওই তোমার হচ্ছে কখনো দেখাতে পারে না, সে অলওয়েজ তড়িৎ ধনাত্মক বিহেভিয়ার দেখায়। সুতরাং লিথিয়াম হাইড্রাইডের জারণ সংখ্যা -1, লিথিয়ামের জারণ সংখ্যা +1। অর্থাৎ তুমি যখন তাপ দিচ্ছ, ওই তাপেই লিথিয়াম থেকে ইলেকট্রন সরিয়ে তাকে আয়নিত করার জন্য এনাফ। এটা হচ্ছে কথা। এখন এখানে তোমরা জানো যে হাইড্রাইড গুলোর মধ্যে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কোন হাইড্রাইড তোমার গঠন সবচেয়ে সহজে হবে, বা কোন হাইড্রাইডটা গঠনের প্রবণতা ভালো, এই কথার উত্তর দিতে গিয়ে আমাদের একটা পুরনো পড়ায় চলে যেতে হবে। তোমাদের একটা পড়া বলছিলাম, পর্যায় সারণীর সবচেয়ে শক্তিশালী জারক হচ্ছে ফ্লোরিন। সবচেয়ে শক্তিশালী বিজারকের নামটা কি? এটা কি লিথিয়াম নাকি সিজিয়াম? পর্যায় সারণীর সবচেয়ে শক্তিশালী বিজারক লিথিয়াম নাকি সিজিয়াম? আমি বলছিলাম কেউ যদি প্রশ্ন করে পর্যায় সারণীর শক্তিশালী বিজারক কে, আনসারটা হবে লিথিয়াম। যদি বলে যে গ্যাসীয় অবস্থার বিবেচনায় বিজারক কে, তখন হয় সিজিয়াম। আমি গত ক্লাসে কিন্তু সাবধান করে দিছি, কেউ যদি প্রশ্ন করে বিজারক শক্তিশালী কে, তাহলে আনসারটা লিথিয়াম। যদি গ্যাসীয় অবস্থার বিবেচনায় বা আয়নীকরণ শক্তির মাধ্যমে বিজারক কে হবে, তখন সিজিয়াম আনসার আমি দিতে পারি। এখন কারণগুলা কি ছিল? কারণগুলা ছিল, আমরা বলছিলাম যে লিথিয়াম যেটা, তার আমরা দেখছি লিথিয়ামকে যখন ব্যাটারিতে ব্যবহার করতেছি, লিথিয়ামের বিজারণ বিভব বলো আর জারণ বিভব বলো একই কথা, 3.04 ভোল্টেজ। এর থেকে দ্রুত ইলেকট্রন আর অন্য কোনো ধাতু ইলেকট্রন আদান প্রদান করতেছে না। ঠিক আছে, রুম টেম্পারেচারেও সেই ইলেকট্রন আদান প্রদান করে দেখাতে পারতেছে। অথচ সিজিয়ামকে আমার গ্যাসীয় অবস্থায় নেওয়া লাগতেছে, লিথিয়াম সলিড অবস্থাতেও ইলেকট্রন ত্যাগ করে বসে আছে। বুঝতে পারছো, লিথিয়ামকে আঘাত দিলে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার আকার ছোট, এই আকারেও তার ইলেকট্রন অনেক সময় তোমার সে আঘাতের মাধ্যমে দিয়ে দিতে পারতেছে। এইটা যখন তোমরা জানো 2019-এর, তোমরা সবাই জানো কেমিস্ট্রির নোবেল প্রাইজটাই ছিল হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির উপরে। জাপানি যে বিজ্ঞানী, সে কিন্তু, আমরা যে আজকে যে ব্যাটারিটা নিয়ে এত গর্ব করি, আমাদের মোবাইল ফোনটা ছোট হয়ে আসছে, ল্যাপটপটা, মোবাইলটা, আমাদের MP4, আমাদের এই ডিভাইসটা, হ্যাঁ,
এই যে এই জিনিসটা, এটা তো আসলে আবিষ্কার করছে সনি কোম্পানি, মানে সনি কোম্পানি এটা কিনে নিছে। প্রথম সনি কোম্পানি ওই জাপানি যে সায়েন্টিস্ট তার কাছ থেকে প্যাটেন্ট লেখক সত্ত্বটা কিনে নিছিল সে 1999-এ। কিন্তু তখনকার মেধা এতটা ছিল না এটাকে এক্সিকিউট করবে, এরকম গ্লাস লাগাবে, স্ক্রিন দেখা যাবে, এরকম বুদ্ধি মানুষের মধ্যে ছিল না। এটা হতে হতে মোটরোলা কোম্পানি বের করতে করতে অনেক সময় নিয়ে ফেলছে। এই 2004-এর পর থেকে পৃথিবীটা বদলে গেল। প্রথমে স্মার্টফোন 2004 সবার হাতে, বাংলাদেশে ঢুকে গেল 2008-9 এর মধ্যে, এবং এখন তো আর কোনো কথাই নেই। এখন তো আর এটা নিয়ে কোনো কথাই নেই, তাই না? এই লিথিয়াম আয়ন ব্যাটারি সে কিন্তু বলে রাখছে সেই 1999-এ, সে বলছে দেখেন সবাই চোখ টোক খোলেন, আপনারা সিজিএমের পিছনে পড়ে আছেন, সিজিএম নিয়ে গবেষণা করতে গিয়ে আমার জীবন শেষ। জীবন শেষ মানে সিজিএম এত বেশি সক্রিয়, ওই খুলতে খুলতেই তোমার ওটা বাতাসের সাথে জলীয় বাষ্পের সাথে আগুন ধরে যায়। লিথিয়ামের তো এই কাজটা হয় না, এক বাতাসের সাথে 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 আগুন ধরে না। তখন তারা এই লিথিয়াম দিয়ে কাজ করা শুরু করলো, এবং এই হিসেবে লিথিয়াম হচ্ছে সবচেয়ে বেস্ট বিচারক। ওকে, তো এখন সেকেন্ড যে ধর্মটা আমাদের সেটা হচ্ছে অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি? হ্যাঁ করে। এখানে তিনটা কথা মনে রাখবা। একমাত্র গ্রুপ 1 তিন ধরনের অক্সাইড ফর্ম করে। একটা অক্সাইড, পৃথিবীতে 9 প্রকার অক্সাইড আছে। অক্সাইডের শ্রেণী বিভাগ একটু পরে পড়াবো। অক্সাইড পৃথিবীতে 9 প্রকার। এর মধ্যে 3 প্রকার গ্রুপ 1 এর কাছে আছে। একটা হচ্ছে অক্সাইড, একটা হচ্ছে পার অক্সাইড, একটা হচ্ছে সুপার অক্সাইড। একটু বলে দিই আবার ইংলিশ গুলো। এটা হচ্ছে রেগুলার অক্সাইড, সাধারণ সোডিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড। এটা হচ্ছে পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, সোডিয়াম পার অক্সাইড। এটা হচ্ছে সুপার অক্সাইড। আচ্ছা, কার মুখস্থ আছে বলো দেখি? সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত থাকে? ক্লাস 9-10 এর খুব হার্ড থ্রপ কোশ্চেন। হ্যাঁ, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত থাকে? মাইনাস হাফ। মাইনাস হাফ, শুধু হাফ না, ঠিক আছে না? অনেকের মনে আছে না, এটাই বললাম আর কি। আচ্ছা, তাহলে নিচের কোন গ্রুপের মৌলসমূহ 3 ধরনের অক্সাইড ফর্ম করে? গ্রুপ 1 অক্সাইড, পার অক্সাইড আর সুপার অক্সাইড। অণুগুলো একটু বুঝো। O2- মানে একটা গ্যাসীয় অক্সিজেন অণুকে 2টা ইলেকট্রন খাওয়াই দিছো, গিলাই দিছো। কেন গিলাইছো? ও ছিল 16, ওকে তুমি আর্গনের ফ্লেভার দিতেছো। আর্গন বানাইতে পারো নাই, আর্গনের মতো দেখাইছো যে আর্গন এমন দেখতে, দেখ। আচ্ছা, যদি একটা অক্সিজেন অণু তৈরির পরেও তুমি তার উপরে 2টা এক্সট্রা চার্জ রেখে দিতে পারো, অক্সিজেন অণু তৈরি হয়েছে, এই অণু অবস্থায় আরো 2টা অক্সিজেন যদি এক্সট্রা চার্জে থাকে, অর্থাৎ এমন যদি থাকে, এটাকে বলে পার অক্সাইড। যদি এই পার অক্সাইড গুলোর সাথে একটা ধনাত্মক কিছু নিয়ে আসো, তখন হয়ে যায় লিথিয়াম পার অক্সাইড, তখন আমরা চার্জটা মুছে দিই, তখন তাকে বলি হাইড্রোজেন পার অক্সাইড, লিথিয়াম পার অক্সাইড। ঠিক আছে না? লাস্ট অফ অল আরেকটা হচ্ছে সুপার অক্সাইড। একটা অক্সিজেন অণু গঠনের পরে একজনের কাছে নেগেটিভ চার্জ রয়ে গেল, একজনের কাছে। এই নেগেটিভ চার্জ দিয়ে সে পটাশিয়াম সুপার অক্সাইড, সোডিয়াম সুপার অক্সাইড তৈরি করলো। এই পৃথিবীতে সুপার অক্সাইডের সংখ্যা অত্যন্ত কম, শুধু গ্রুপ 1 এর কাছেই আছে, তাও পটাশিয়াম, সিজিয়াম, সোডিয়াম এই তিনজনেরটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে একটা কথা এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই অযুগ্ম ইলেকট্রন কার কাছে রইলো? অক্সাইডের কাছে জোড়া, পার অক্সাইডের কাছে জোড়া, সুপার অক্সাইডের কাছে অযুগ্ম। কে এখানের মধ্যে কালারফুল হবে তাহলে, যে অযুগ্ম নাকি যে যুগ্ম? বা কে প্যারাম্যাগনেটিক হবে? প্যারাচম্বকীয় ধর্ম কার আছে? এই যে গত ক্লাসে পড়াইছিলাম, প্যারাচম্বকীয় ধর্ম কার? যার জোড়া নাকি যার অযুগ্ম আছে? প্রয়োগকৃত চৌম্বক ক্ষেত্রকে আকর্ষণ করবে এই সুপার অক্সাইড গুলো। এই কারণে সুপার অক্সাইড গুলো আমাদের ওই ইলেকট্রোম্যাগনেটিক ট্রেনে, জাপানে জার্মানিতে 700-800 স্পিডের ট্রেন বানায় ফেলছে সুপার অক্সাইডের ম্যাটেরিয়াল ব্যবহার করে। কারণ এরা ম্যাগনেটিক ফিল্ডকে এত জোরে আকর্ষণ করে, ম্যাগনেটিক ফিল্ড এগুলো টাইনা নিয়ে যায়। ইলেকট্রিক কারেন্ট থাকে, ম্যাগনেটিক ফিল্ড, দুইটা ফোর্স ফিল্ড একসাথে নিয়ে আর কি লাগে? ঠিক আছে, ওকে। বাংলাদেশে যদি এই জিনিস লাগানো হয়, কয়েকদিনের মধ্যে দেখবি নিচের চুম্বক লোহা সব খুইলা গাঁজা বিক্রেতারা নিয়ে গেছে। হেরোইনচি গাঁজাখোর যারা আছে চুরি করে নিয়ে গেছে। কি রে, তোর ট্রেন চলে না কে? ট্রেন তো চলবো কেমনে, সব তো নিয়ে গেছে খুইলা। ঠিক আছে, বাংলাদেশে এই জন্য এই বুলেট ট্রেন আনা সম্ভব না। ওকে, আচ্ছা, তো এইসব ম্যাগনেটিক ফ্যাগনেটিক বাংলাদেশে হবে না, এগুলো বিদেশে হবে। আমরা এগুলা খালি আমরা পড়বো, আমরা মুখস্থ করবো এগুলা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, আমাদের দ্বারা এগুলো হবে না। ঠিক আছে, ওকে। এখন তার মানে সুপার অক্সাইড গুলোর কালার হবে, সুপার অক্সাইড গুলো তোমার প্যারাম্যাগনেটিজম হবে। আর এদের আর আলাদা কিছু নেই। নরমাল অক্সাইড গুলো কালার হবে কি হবে না, এটা নির্ভর করে আয়নিক নাকি সমযোজী তার উপরে, বাট সুপার অক্সাইড সবাই কালার হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা জানি যে লিথিয়াম থেকে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এখানের মধ্যে উপর থেকে নিচে আমরা জানি যে ইলেকট্রোপজিটিভিটি বাড়তেছে। সুপার অক্সাইড যেহেতু একটা অযুগ্ম ইলেকট্রনধারী একটা খুবই
স্ট্রং একটা ম্যাগনেটের মতো আচরণ করতেছে, তো ইলেকট্রোপজিটিভ যত বেশি হবে তার সাথে তার বন্ড তত তাড়াতাড়ি হয়ে স্থিতিশীলতা হয়ে যাবে। তাহলে ধাতুর আকার বাড়ার সাথে সাথে সুপার অক্সাইডের স্থিতিশীলতা বাড়ে। আবারও বলতেছি, ধাতুর আকারটা যত বাড়বে সুপার অক্সাইডের স্থিতিশীলতা তত বাড়তে থাকবে। সিজিয়াম অক্সাইড সুপার অক্সাইডটা সবচেয়ে বেস্ট আর কি সকল বিবেচনায়। আচ্ছা, এবার আসি হচ্ছে এরা পানির সাথে বিক্রিয়া করবে কি, মানে গ্রুপ 1 সম্পর্কে আমরা কোশ্চেন করতে করতে যাচ্ছি, পয়েন্ট দুইটা গেল, এটা 3 নাম্বার পয়েন্ট। এরা পানির সাথে বিক্রিয়া করে এবং অলস আর এক্সোথার্মিক, তাপ উৎপাদী বিক্রিয়া। সবাই এখানে লিথিয়াম থেকে শুরু করে সিজিয়াম পর্যন্ত জলীয় বাষ্প বলো পানি বলো রুম টেম্পারেচারে বিক্রিয়া করে। কি তৈরি করে, এখানকার যে কোনো মেটাল, এম মানে মেটাল, মেটাল যোগ পানি তৈরি করে হচ্ছে মেটাল হাইড্রোক্সাইড যোগ হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং প্রচুর পরিমাণ তাপ শক্তি। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, লাস্ট কথা, হ্যালোজেন। হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে কি, 4 নম্বর পয়েন্ট। হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে কি, খুব ইজিলি করে লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলো আমাদের নিত্য নতুন ব্যাপার, প্রতিদিন ইউজ করতেছি। একটা কোশ্চেন আসছিল ভর্তি পরীক্ষায়, একটু আনসারটা বলতে হবে তোমাদের। গত ক্লাসে তোমাদের পড়াইছি থিওরিটা। নিচের কোন হ্যালাইটটির পানিতে দ্রাব্যতা সর্বনিম্ন, আমি একটু আনসার লিখতেছি, একটু তোমাদের আনসারটা বলতে হবে, ঝটপট বলে ফেলো তো। কোন হ্যালাইটটির পানিতে দ্রাব্যতা সর্বনিম্ন, ভর্তি পরীক্ষার প্রশ্ন আর কি। পানিতে দ্রাব্যতা সর্বনিম্ন, সবচেয়ে কম আর কি। যে অধিক সমযোজী তার পানিতে দ্রাব্যতা সর্বনিম্ন। কে অধিক সমযোজী? যার ক্যাটায়ন ছোট, যার ক্যাটায়ন ছোট সে অধিক সমযোজী, আনসার লিথিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, ওকে, তাহলে পারবো, ইজি জিনিস। ওকে, এবার আসি হচ্ছে একটা সুন্দর প্রশ্ন, এটা 5 নাম্বার বৈশিষ্ট্যটা, মানে পঞ্চম বিক্রিয়াটা, সেটা হচ্ছে নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করে কি? ইয়েস, করে। নাইট্রোজেনের সাথে তারা যে যৌগটা তৈরি করে তাদের নাম হচ্ছে নাইট্রাইড। কি নাম? নাইট্রাইড। নাইট্রাইড কি জিনিস? নাইট্রাইড এমন একটা যৌগ যেখানে নাইট্রোজেনের জারণ অবস্থা 3-, নাইট্রাইড N3- এর ধরনের তোমার নাইট্রাইড বলতে পারি আমরা এদেরকে। যদি ধাতুর সাথে ফর্ম করে আর কি নাইট্রোজেন, ধাতুর সাথে নাইট্রোজেন বিক্রিয়া করে যদি এমন একটা যৌগ তৈরি করে যেখানে N3- এর মতো কম্বিনেশন থাকে, সেটাকে নাইট্রাইড বলি। তো নাইট্রাইডটা কেমন? আমরা যদি বলি লিথিয়ামের সাথে নাইট্রোজেন গ্যাস রিঅ্যাকশন করছি, এটা তৈরি করলো হচ্ছে লিথিয়াম নাইট্রাইড। এখানে আমরা যে সমতা সমতা চাইলে করতে পারো, না করলে নাই, ইচ্ছা তোমাদের। ওকে, এখন আর্দ্র বিশ্লেষণ একটা শব্দ বলছিলাম আমি। আচ্ছা, এই আর্দ্র বিশ্লেষণ শব্দে যাওয়ার আগে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি তোমার জীবদ্দশায় কোনোদিন দেখছো নাইট্রোজেনকে আয়নিক যৌগ হইতে? কোনোদিন দেখছো নাইট্রোজেন ইলেকট্রন 3টা গ্রহণ করে 3- হয়েছে? দেখছো? আমি দেখি নাই কিন্তু কখনো। তুমিও মনে হয় না দেখছো, তাই না? নাইট্রোজেন কখনো আয়নিক যৌগ তৈরি করে না, নাইট্রোজেন সবসময় সমযোজী। তাহলে কিভাবে লিথিয়াম পারলো নাইট্রোজেনকে কনভিন্স করতে? কিভাবে, সরি, নাইট্রোজেন কিভাবে পারলো লিথিয়ামকে কনভিন্স করতে? লিথিয়াম তো একটা ধাতু, ধাতু তো খালি আয়নিকের দিকে দৌড়ায়, ধাতু কেমনে সমযোজী যৌগ তৈরি করে ফেললো? এটা একটা কথা না? ওই যে ঘুরে ফিরে ফাজানের কাছে নিয়ে আসবো, ফাজান একটা কথা বলছিল না, ধাতুর আকার যদি ছোট হয় তাহলে পোলার আয়ন ক্ষমতা দিয়ে সে সমযোজী করে ফেলতে পারে। হয়তোবা প্রথমে আয়নিকের দিকেই যাচ্ছিল, পরে ইলেকট্রন শেয়ার করে ফেলছে। এটা এর জন্য লিথিয়াম নাইট্রাইড একটা সমযোজী যৌগ। যদি সে সমযোজী হয় তাহলে সে কি পানির সাথে রিঅ্যাকশন করবে নাকি করবে না? ইয়েস অর নো? সমযোজী যৌগ পানির সাথে রিঅ্যাকশন করে নাকি করে না? এটা ভুল করলে মাইরা ফেলামো কিন্তু, বলে দিলাম। যেই আনসার দিবি বুঝে শুনে দিবি। গত ক্লাসে পড়াইছি আর্দ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া। সমযোজী যৌগ কি আর্দ্র বিশ্লেষিত হয়? ইয়েস, হয়। আয়নিক যৌগ পানির সাথে কোনো বিক্রিয়া করে না, দ্রবীভূত হয়, আয়নিত হয়। সমযোজী যৌগ পানির সাথে বিক্রিয়া করে বা আর্দ্র বিশ্লেষিত হয়। তাহলে লিথিয়াম নাইট্রেটকে পানিতে দিব, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কখনোই মুখস্থ করার মতো কোনো বিক্রিয়া না। আমি বলছিলাম এটার পজিটিভ পোর্শনকে এটার নেগেটিভ পোর্শনের সাথে ঢুকাই দিব লিথিয়াম হাইড্রোক্সাইড, এটার পজিটিভ পোর্শনকে এটার নেগেটিভ পোর্শনের সাথে ঢুকাই দিব অ্যামোনিয়া। এবার আমরা আমাদের আসল কথায় চলে আসছি। লিথিয়াম নাইট্রাইড বা মেটাল নাইট্রাইডের জলীয় দ্রবণ ক্ষারীয়, ব্যাখ্যা করো। এই যে পেয়ে গেলাম আনসার। লিথিয়াম নাইট্রেটকে পানিতে দিলে আমি লিথিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়া পাই, এই কারণে এদের জলীয় দ্রবণ ক্ষারীয়। আচ্ছা, এবার একটা ইন্টেলেকচুয়াল কোশ্চেনে আসি। এক্স প্লাস তোমার হচ্ছে নাইট্রোজেন, ওয়াই পানি, জেড প্লাস কিউ সাদা ধোঁয়া। বাস, তোমরা জানো এরকম প্রশ্ন আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে আসে, এক্স ওয়াই জেড কিউ যথাক্রমে হলো। বুঝেই ফেলবা এক্স এমন একটা ধাতু যে নাইট্রোজেনের সাথে নাইট্রাইট তৈরি করে। আমরা এটা রিভার্স গিয়ারে আসতে হবে। সাদা ধোঁয়া আর HCl দেখলে বাচ্চা বাচ্চা একটা কথা জানে, অ্যামোনিয়াম ক্লোরাইড। যেখানেই সাদা ধোঁয়া ওখানেই HCl, এই দুইটা শব্দ দেখা মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড যদি হয়ে থাকে তাহলে এ কিউ হচ্ছে অ্যামোনিয়া,
তাই না? তাহলে এটা অবশ্যই লিথিয়াম হাইড্রোক্সাইড, মানে এটা একটা হাইড্রোক্সাইড, এটা তাহলে একটা নাইট্রাইট, এটা একটা নাইট্রাইট, বাংলায় লিখলাম আর কি, এটা একটা নাইট্রাইট। আমি কোশ্চেনটা আমার তোমাদের খাতায় দিয়ে দিছি, মানে পিডিএফ ফাইলের মধ্যে, তোমরা দেখবে এটা, মানে কোশ্চেনটা সুন্দর করে ডেভেলপ করে সাজানো হইলো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে এই গ্রুপ 1 এর পড়া তো পড়াইলাম, গ্রুপ 1 এর এই হচ্ছে পড়া। হাজারি স্যার, গুহ স্যার খুললে যাদের মাথা ঘুরে উঠবে তাদের জন্য আমি বলে দিলাম যে এর বাইরে ইনশাল্লাহ লাগবে না, হয়ে যাবে, আমি যেগুলো লিখে দিছি এগুলাই। আচ্ছা, এখন এখানের মধ্যে একটা ঝামেলা আছে, আমরা লিথিয়ামের কিছু ব্যতিক্রমী কথাবার্তা পড়বো আর কি, একটা মজার জিনিস এখন তোমাদের পড়াবো। আচ্ছা, সেটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে হয়তো তুমি তাকে কল্পনা করবা না? ওকে, এখন তুমি যখন সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দাও, সে সোডিয়াম আয়োডাইড হয়ে যায় আর ক্লোরাইড হয়ে যায়। আচ্ছা, এখন সমযোজী যৌগর একটা বৈশিষ্ট্য হচ্ছে, মানে সমযোজী যৌগের একটা এক ধরনের তোমার বৈশিষ্ট্য হচ্ছে তারা পানির সাথে হাইড্রেট গঠন করে, হাইড্রেশন হয়, হাইড্রেট গঠন করে, পানির সাথে তারা কেলাস পানি তৈরি করে। আয়নিক যৌগকে পানিতে দিলে আমরা সবসময় দেখছি আয়নিক যৌগটা নরমালি হচ্ছে আয়নিত হয়ে যায়। তো লিথিয়াম ক্লোরাইডকে তখন তুমি পানিতে দিবা, দেখা যায় যে এরা যদি পানিটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়, তখন তারা লিথিয়াম ক্লোরাইড গুণন 2 অণু পানি এরকম অদ্ভুত ক্যালাস আকৃতি তৈরি করে ফেলে। এই যে তোমাকে কিন্তু প্রশ্ন করবে না যে এটা মুখস্থ রাখতে, এরকম কিছু না। লিথিয়াম ক্লোরাইড হাইড্রেট গঠন করে কেন, এই হচ্ছে প্রশ্ন। কেনর আনসার আমি বলতেছি, একটু পরে আসো। আচ্ছা, লিথিয়াম ফ্লোরাইড এটা দ্রাব্যতা কম, আচ্ছা, এটা একটা কথা। লিথিয়াম নাইট্রেট এটাকে উত্তপ্ত করলে অন্যান্য তোমার ধাতুর ন্যায় তোমার এই মেটাল নাইট্রাইট তৈরি হয় না কেন? এই যে কত কত প্রশ্ন করছে না, করছে তো? আচ্ছা, একটাও পড়া লাগবে না। তো কেন, কি বললাম এতক্ষণ, কেন বললাম এগুলা তাইলে? এবার তোমারে বলে দিই। আচ্ছা, ছোটকালে একটা জিনিস আমরা পড়তাম, যে পড়ে আসছি হচ্ছে গরু রচনা, ছাগল রচনা, হ্যাঁ, গরু রচনা পড়ে আসছি। এটাই বারবার পরীক্ষা আসে, পরীক্ষায় দিয়ে দিল তোমার প্রিয় ব্যক্তিত্ব। তুমি বললাম আমার প্রিয় ব্যক্তিত্ব গরু, তার 4টা পা আছে, 2টা কান আছে, 2টা চোখ আছে, ঘুরে ফিরে আবার ঘুরে ফিরে তুমি গরুর দিকে নিয়ে গেলা, কারণ তোমার তো মুখস্থ গরু রচনা। কথা বুঝছো? কেন বললাম কথাটা? তোমাকে যখনই লিথিয়াম নিয়ে কোনো প্রশ্ন করবে, ঘুরে ফিরে আনসার 5টা। আনসার কয়টা? 5টা। আমি তোমারে বলি একটা করে শোনো। লিথিয়াম পরমাণু আকারে ছোট, লিথিয়াম আয়ন আকারে আরো বেশি ক্ষুদ্র, লিথিয়াম আয়ন অধিক সমযোজী, ফাজানের নীতি অনুযায়ী তার পোলারায়ন ক্ষমতা উচ্চ, এতে কোনো ডি অরবিটাল নাই, এর আয়নীকরণ বিভব উচ্চ। 5টা লাইন ঘুরে ফিরে সব আনসারে লিখে দিবা লিথিয়াম নিয়ে কোনো কথা আসলে, ঠিক আছে? যাই জিজ্ঞাসা করো লিথিয়াম কেন এটা করে, কেন ওইটা করে, এই করে সে করে, 5টা, ঠিক আছে? কারণ তুমি লিথিয়ামের যত পরিমাণ ঢং আছে, এত ঢং মুখস্থ করে তুমি পারবা না। গুসারে বইতে 2 পেজ জুড়ে কমপক্ষে 8 থেকে 9টা ব্যতিক্রম ধর্মী বিক্রিয়া লেখছে। আমি তোমার জায়গায় হলে ওটা পড়তাম না, তুমি চাইলে পড়তে পারো, বি হ্যাপি, কোনো সমস্যা নেই, আমি পড়বো না, ঠিক আছে? আমি খালি রিজনটা বলে রাখলাম, লিথিয়াম কেন এই কাহিনী করে, ওর আকার ছোট, ওর পোলারায়ন ক্ষমতা উচ্চ, ওর কোনো ডি অরবিটাল নাই, ওর আয়নীকরণ বিভব উচ্চ, শেষ। লিথিয়াম নেই হচ্ছে কথা, ঘুরে ফিরে বারবার একই কথা, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা গ্রুপ 2 তে। গ্রুপ 1 এ আমাদের আর কোনো ম্যাটেরিয়াল নাই। গ্রুপ 1 থেকে আসার মতো ইম্পর্টেন্ট হচ্ছে অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড, আর হচ্ছে আমাদের নাইট্রাইট, এই দুইটা আমাদের গ্রুপ 1 থেকে অত্যন্ত জরুরি। আচ্ছা, গ্রুপ 2 তে আসি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এই হচ্ছে গ্রুপ 2 আমাদের। এখানে ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেন, তারা কি হাইড্রাইড গঠন করে? ইয়েস করে, এতটুকু জানলেই হবে। করে নাকি করে না? ইয়েস করে। সেকেন্ড কোশ্চেন, তারা কি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে? হ্যাঁ করে, তারা অক্সিজেনের সাথে সবাই রিঅ্যাকশন করে। 3 নাম্বার কথা, তারা কি নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করে? হ্যাঁ, অবশ্যই নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করে, এবং নাইট্রোজেনের সাথে তারা রিঅ্যাকশনে নাইট্রাইট গঠন করে। কি গঠন করে? নাইট্রাইট। আচ্ছা, তারাও করে। ওকে, তো আমরা যখন তাদেরকে নাইট্রাইটের কথা বলবো, বেরিলিয়াম নাইট্রাইট এরকম তৈরি হইতেছে। তো এদের নাইট্রাইটের সংখ্যাটা কেমন হবে? M+N2। স্বাভাবিকভাবে এদের ধাতুটার জারণ অবস্থা হচ্ছে 2, আর নাইট্রোজেন 3। যোজ্যতাও যদি বলি বা জারণ অবস্থা বলি, এভাবে আসবে M3N2। আচ্ছা, তো এখানে আমি একটা চমৎকার প্রশ্ন তোমাদের বলতে পারি। এখানে বেরিলিয়াম নাইট্রাইড আছে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড আছে, আর স্ট্রনসিয়াম নাইট্রাইড আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি বললাম নিচের কোনটি উদ্দায়ী প্রকৃতির, নিচের কোনটি অধিক উদ্দায়ী? আচ্ছা, আমি তোমাদের একটু বুঝাই কনসেপ্টটা। এটাও ফাজানের নীতির কথা। যে আয়নিক
সে হয় ক্যালাস আকার, স্ট্রাকচারটা হয় ক্যালাস ক্যালাস। যে সমযোজী সে কিন্তু গ্যাসীয় গ্যাসীয় টাইপ। দেখবা সমযোজী যৌগগুলো কিন্তু কোনো নির্দিষ্ট ক্যালাস হয় না, শক্ত কোনো বন্ধন না, মানে শক্ত কিছু না। আয়নিক যারা, এটা হচ্ছে ক্রিস্টাল, নির্দিষ্ট ক্রিস্টাল আকৃতি থাকে তাদের। তাহলে যে অধিক সমযোজী সে অধিক উদ্দায়ী, যে অধিক আয়নিক সে অধিক ক্যালাস আকার। নিচের কোনটি অধিক সমযোজী এবার তোমরা বলো, বা নিচের কোনটি অধিক উদ্দায়ী প্রকৃতির? কোনটাকে খোলা বাতাসে রেখে দিলে উড়ে চলে যাবে? তিনটা যৌগ আছে পাত্রের মধ্যে, কোনটাকে খোলা বাতাসে রেখে দিলে উড়ে চলে যাবে? যে অধিক সমযোজী সে উদ্দায়ী প্রকৃতির যৌগ, যেটাই অধিক সমযোজী সেটাই উদ্দায়ী প্রকৃতির। অর্থাৎ সবাই যেহেতু এখানে নাইট্রোজেন, আমরা কাকে দিয়ে ডিফাইন করব? বেরিলিয়াম থেকে স্ট্রনশিয়াম পর্যন্ত। এই কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যাদের ফাজানের নীতি মনে নাই আবার মনে করে দিচ্ছি, ক্যাটায়নের আকার ছোট হবে যত, পোলার আয়ন হবে তত উচ্চ সমযোজী বৈশিষ্ট্য অধিক হবে। তুমি কোনোদিন নাইট্রাইডের নামও শোনো নাই, অথচ নাম না জেনে শুনি তুমি তার একটা চরিত্র বলে দিচ্ছ যে আমি জানি বেরিলিয়াম নাইট্রেটটা উদ্দায়ী হবে। আর যত নিচের দিকে যাব বেরিয়াম নাইট্রাইটটা ক্যালাস আকৃতির হবে, কারণ তার আয়নিক চরিত্রটা অনেক বেশি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার ফার্স্ট অফ অল পানির সাথে বিক্রিয়া, আমি একটু স্টার মার্ক দিব, তোমরা দেখবে আমি স্টার দিয়ে রাখছি পিডিএফ এ, যেগুলো স্টার দেওয়া এর মানে হচ্ছে এগুলো বিগত বছরগুলোতে আসছে অনেকবার। আচ্ছা, পানির সাথে রিয়াকশন, এখানে একটু ঝামেলা আছে। তোমাদের একটা কথা পড়েছিলাম না যে বেরিলিয়াম আর বোরনের মধ্যে, বেরিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন সরানো ইজ ভেরি টাফ, একটা সরানোই অনেক টাফ। বেরিলিয়ামের আয়নীকরণ বিভবটা কঠিন আছে, মানে সরানো একটু বেশি শক্তি লাগে, কারণ তার ইলেকট্রন বিন্যাসের অবস্থা। এই কথাটা আমরা প্র্যাকটিক্যালিও দেখতে পারতেছি। প্র্যাকটিক্যালি তুমি যখন বেরিলিয়ামকে পানির মধ্যে দিবা, দেখবা নো রিয়াকশন, কোনো রিয়াকশন হয় না। আর তুমি যখন ম্যাগনেসিয়ামকে ঠান্ডা পানির মধ্যে দিবা, সেটাও নো রিয়াকশন। তাহলে আবার বেরিলিয়ামকে এবার তুমি একটু তাপ দিলা, গরম পানির মধ্যে দিলা, তাও রিয়াকশন হচ্ছে না। কাহিনী হচ্ছে কি, গরম পানি বলতে আমরা কি বুঝি? 100°C উত্তপ্ত বড়জোর। হ্যাঁ, বেরিলিয়ামের তোমার ওই 400-র উপরে লেগে যায় ইলেকট্রনটা সরাইতে, 400 ডিগ্রির উপরে। এ কারণে তুমি ওই এরকম উত্তপ্ত গরম পানি দিয়েও বেরিলিয়ামের সাথে রিয়াকশন হবে না। এই জন্য এই কোশ্চেনটা বারবার আসে, নিচের কোনটি যে কোনো অবস্থায়, মানে ঠান্ডা বা গরম পানির সাথে নিচের কোনটি রিয়াকশন করে না? আনসার বেরিলিয়াম। ম্যাগনেসিয়াম ঠান্ডা পানির সাথে করবে না, তবে যদি পানিটা উত্তপ্ত করে দাও, গরম পানি হয়, গরম পানি দিলে ম্যাগনেসিয়াম ঠিকই রিয়াকশন করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস যেটা তৈরি করার, নরমালি সেটাই করবে আর কি। ঠিক আছে, আচ্ছা। এইখানে আর বাকিদের অবস্থা বাকিরা সবাই করে, আমি লিখে দিচ্ছি, বেরিলিয়াম ছাড়া বাকিরা সবাই পানির সাথে রিয়াকশন করবে, ম্যাগনেসিয়াম একটু গরম পানির সাথে করবে, বাকিরা সবাই রুম টেম্পারেচার গরম পানি যেমনে তেমনি ইচ্ছা রিয়াকশন করবে। ওকে, এরপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক, কার্বাইড গঠন। এই কার্বাইডটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতেও পড়ছো, এখানে আমাদের লাগে কার্বাইড। আচ্ছা, এটা কার্বাইড জিনিসটা হচ্ছে কি, আমরা জানি যে ধাতু নরমালি তো তুমি গ্রুপ 1 গ্রুপ 2 ধাতু তার এমনি প্রকৃতিতে পড়ে থাকতে দেখবে না, এটা আকরিক আকারে থাকবে। কেউ তো সোডিয়ামের টুকরা প্রকৃতিতে পড়ে থাকতে দেখবে না, ম্যাগনেসিয়াম টুকরা পড়ে থাকতে দেখবে না। তো যখন যে সকল পাথরে বা পাহাড়ের ভেতরে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে বা নর্দার্ন ইউরোপ সাইড গুলাতে অনেক বেশি আগ্নেয়গিরি হয়, তোমার লার্ভা গুলো জমে যায় নিচে, অনেক অনেক তোমার হচ্ছে তোমার অনেক উত্তপ্ত গরম বা মাটির থেকে অনেক লার্ভা বের হয়। এই লার্ভা গুলোর তাপ তোমার প্রায় 1100-1200°C, তো ওখানে কোনো ব্যাপারই না। 1100-1200°C তাপমাত্রায় যে জিনিসটা হয়, যে আমরা জানি আমাদের যে পেট্রোলিয়াম বা খনিজ বা কয়লা, কার্বন আছে না মাটির নিচে, ওই তোমার এই ক্যালসিয়াম অক্সাইড বা বেরিলিয়াম অক্সাইড, এরা এই কার্বনের সাথে তোমার কার্বাইড তৈরি করে ফেলে। কি তৈরি করে ফেলে? কার্বাইড। অত্যন্ত উচ্চ তাপমাত্রায় কার্বন ঋণাত্মক আয়নের ন্যায় কাজ করে। ঋণাত্মক আয়ন মানে ওই ইলেকট্রন গ্রহণ করে। অত্যন্ত উচ্চ তাপমাত্রায় কার্বন থেকে ইলেকট্রন সরানো যায়, নেগেটিভ চার্জ মানে করানো যায়, বা অত্যন্ত মানে উচ্চ তাপমাত্রায় কার্বনের সাথে সমযোজী বন্ধন করা যায়, দুইটাই করা যায়। সেটা আবার কি সরাসরি ধাতুর দ্বারা কার্বনের বন্ধন হয়ে যায়। তো এই জিনিসটা, এই যে ক্যালসিয়াম কার্বাইড আমরা বলতেছি বা ধাতব কার্বাইড, এইটা এই নর্দার্ন ইউরোপিয়ান সাইড থেকে বিভিন্ন কান্ট্রি কিনে নিয়ে আসে। এগুলো কিনে নিয়ে একটা দারুণ কাজ করে। তুমি যদি কার্বাইডকে পানিতে দাও, এটা কক্ষ তাপমাত্রার সাথে সাথে রিয়াকশন করে ফেলে। কি বিক্রিয়া করে? আমি কার্বাইডের স্ট্রাকচারটা তোমাদের দেখাই। স্ট্রাকচার প্যাটার্ন হচ্ছে এইটা। C2 2- কে কার্বাইড বলে। আচ্ছা, O2 2- কে অক্সাইড বলে, সালফার 2- কে সালফাইড বলে, সরি O2- কে অক্সাইড বলে। তাহলে C2 2- কার্বাইড বলতে কারো আপত্তি হওয়ার কথা না তো, তাই না? আচ্ছা, এইটাকে তুমি যখন পানিতে দিবা, যদি 2 মোল পানি হয়ে থাকে, আমি একটু সাজিয়ে দিই, এই ক্যালসিয়ামের সাথে OH যদি চলে যায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এই কার্বাইড যেটা আছে, কার্বাইডের সাথে প্রোটন চলে গেলে কি তৈরি হয়? HC ট্রিপল বন্ড CH। এটা কি?
এইটার নাম কি রে বাবা? HC triple bond CH, এটার নাম হচ্ছে ইথাইন বা এসিটিলিন গ্যাস। আমাদের বাসা বাড়িতে কাজে লাগতেছে, রান্নার কাজে, লাইটারের গ্যাসে লাগতেছে, বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি চলতেছে এসিটিলিন গ্যাস দিয়ে। আহ লোহার ওয়েল্ডিং এর কাজ করতেছে দোকানদাররা কি দিয়ে? এসিটিলিন শিখা দিয়ে। এটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হয়। তার কার্বাইডকে পানিতে মিশালে এসিটিলিন গ্যাস তৈরি হয়, এটা আমাদের জ্বালানি হিসেবে কাজে লাগে। আচ্ছা, এটা অন্য একটা নামে বেশি পরিচিত, সেটা হচ্ছে ফল পাকানোর বিক্রিয়া। আমাদের বাংলাদেশ খুব দারুণ কাজে এটাকে ব্যবহার করে। বাংলাদেশের মানুষের বুদ্ধিটা দেখো, যেটা দিয়ে হচ্ছে লোহা লক্কর গলায় ফেলে ওইটা তারা ফলের মধ্যে ইনপুট করে। আচ্ছা, এটা হচ্ছে তোমার জানো তরমুজ, আপেল, তারপরে হচ্ছে ম্যাঙ্গো বা আম, যেগুলো ওগুলোর মধ্যে কি থাকে যে পানি থাকে। বাজার থেকে ওরা কার্বাইড যে পাউডার, এই পাউডারটাকে ভিতরে পুশ করে। তো ফলের যে পানি আছে, এই পানির সাথে রিয়াকশন করে ভিতরে এসিটিলিন তৈরি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাপ উৎপাদী নাকি তাপ হারি, কে বলতে পারবে? সকল হাইড্রোক্সাইড গুলো কেমন হয়? তাপ উৎপন্ন করে না? একটু আগে পড়াইছি না যে ধাতুগুলো যখন পানির সাথে রিয়াকশন করে তাপ উৎপাদী না? তাহলে এটা একটা অত্যন্ত তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এই তাপ উৎপন্ন হওয়ার ফলে কি হয় জানো? ফলের ভিতরে যে মাংসল অংশগুলো আছে বা ফলের ভিতরে যে এনজাইম গুলো আছে, তাপের কারণে এনজাইম গুলো কার্যক্ষমতা বাইরে যায়, ভিতরে অটোমেটিক ওগুলা পাইকা যায় ভিতরে। আমরা বাইরে ভাবি যে আহ কি সুন্দর পাকছে, গাছ পাকা আম, আসলে তো গাছ পাকা না, কার্বাইড দিয়ে পাকানো আম। ঠিক আছে? তো ফল পাকানোর বিক্রিয়া বা ফল পাকাতে কার্বাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা তো ভালো কাজে যেহেতু এটা লাগাতে পারি নাই, খারাপ কাজে লাগাই দিছি আর কি। ওকে, ঠিক আছে। ওকে, এবার আসি হচ্ছে আমরা গ্রুপ 13-তে। হ্যাঁ, এতক্ষণ 1 আর 2 পড়াইছি। 1 আর 2 তে তথ্য ছিল, ভালোই তথ্য ছিল, কিন্তু এগুলো এক্সামে মোটামুটি লেভেলে আসে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। বাট গ্রুপ 13 আর 14 থেকে প্রশ্ন সবসময় আসে। ঠিক আছে, 13 আর 14 তোমরা এখন যে পড়াবো অনেকগুলো প্রশ্নই তোমরা আনসার জানো বা চিনো, আমি একটু আবার রিভাইজ দেওয়া দিচ্ছি। ওকে, দেখো, ফার্স্ট অফ অল অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি? ইয়েস করে। বোরন অক্সাইড তৈরি করে, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে, এগুলো আমাদের পরিচিত কিছু অণু। সেকেন্ড কোশ্চেন, ওয়াটারের সাথে রিয়াকশন করে কি? হ্যাঁ, করবে। পানির সাথে রিয়াকশন করে তারা, কক্ষ তাপমাত্রায় করে, কোনো সমস্যা নেই তাদের। আচ্ছা, থার্ড কোশ্চেন, নাইট্রোজেনের সাথে রিয়াকশন করে? হ্যাঁ, এটাও করে, বোরন নাইট্রাইড তৈরি করে, অ্যালুমিনিয়াম নাইট্রাইড তৈরি করে। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে, এটা হচ্ছে বোরন নাইট্রাইড বিএন, খুব সুন্দর একটা যৌগ তাই না, বিএন। আচ্ছা, এই বিএন এই যৌগটা একলা থাকতে পারে না। অনেকগুলো যৌগ আছে তারা একলা স্থিতিশীলতা নাই, এরা কয়েকজন মিলে গুচ্ছ আকারে থাকে। ঠিক আছে, বোরন নাইট্রাইড একলা থাকতে পারে না, এরা গ্রাফাইটের মতো, এরা তোমার এই ষড়ভুজীয় এক ধরনের স্তর বানায় থাকে, মানে এরভাবে থাকে তারা, বোরন নাইট্রোজেন, নাইট্রোজেন, বোরন, নাইট্রোজেন, বোরন, নাইট্রোজেন, তিনটা করে থাকে। কয়টা করে? তিনটা সেট করে থাকে তারা। একটা বোরন নাইট্রাইড, পার্শ্ববর্তী আরেকটা বোরন নাইট্রাইড, আরেকটা বোরন নাইট্রাইড, একসাথে তিনজন করে সংকরায়িত হয়, একসাথে তিনজন করে বন্ধন করে। এজন্য এদের একটা মানে সুন্দর নামে তাদেরকে ডাকা হয়, তাদের নাম হচ্ছে অজৈব গ্রাফাইট। ভাই, অজৈব গ্রাফাইট আবার মানে কি? আমাদের পেন্সিলে যে কার্বনটা ইউজ হয়, এটা তো গ্রাফাইট, ওটা একটা পিচ্ছিল। তুমি যদি পেন্সিলটাকে একটা মাইক্রোস্কোপের নিচে বা একটা পেন্সিল থেকে একটুখানি নিয়ে তোমার লক্ষাধিক গুণ বড় করো, দেখবা এরকম কিছু ষড়ভুজীয় তলে পেন্সিলের গ্রাফাইটটা ভাগ হয়ে আছে, এরকম তল, এরকম ষড়ভুজীয় তল, এরকম তল, ষড়ভুজীয় স্তরে ভাগ হওয়া। অনেক জুম করার পরে এটা তুমি দেখতে পারবা। তো কার্বন যেহেতু জৈব যৌগের একটা রূপ, জৈব যৌগকে বা কার্বনের রূপ বলে, এই জন্য এটাকে জৈব গ্রাফাইট হচ্ছে আমাদের নর্মাল কার্বন। যেহেতু বোরন নাইট্রাইড, মানে এটা আর অন্য কোনো ধর্ম নাই, দেখতে অনেকটা গ্রাফাইটের স্তরের মতো নিজেদেরকে রেডি করে, অনেকগুলো বোরন নাইট্রাইড একসাথে থাকে সবসময়, তিনটা করে পেয়ার করে, এই তিনটা আবার পাশাপাশি পাশাপাশি জোড়া লেগে থাকে। এই জন্য এদেরকে বলে অজৈব গ্রাফাইট। তাহলে নিচের কোন মৌলটি অজৈব গ্রাফাইট তৈরি করে, বা নিচের কোন যৌগটি অজৈব গ্রাফাইট নামে পরিচিত? আনসারটা বোরন নাইট্রাইড। গুরুত্বপূর্ণ তথ্য, একটু মাথায় রাখবা। আচ্ছা, ওকে, এই অধ্যায় এর যদি একটা কোশ্চেনও কাউকে পড়ে যেতে বলা হয়, সেটা থাকে এই কোশ্চেনটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। আমাদের এখন আর এই পয়েন্ট ভিত্তিক পড়াগুলো শেষ, এখন আমরা ডিরেক্টলি কোশ্চেন আনসার সেশনে চলে যাব। বিভিন্ন কোশ্চেন আর এদের আনসার, মানে আমরা বিভিন্ন রকমের ব্যতিক্রম এবং বিভিন্ন ধরনের টপিক নিয়ে একটু আলাদা আলাদা করে এখন কথা বলবো। ফার্স্ট অফ অল একটা যৌগ নিয়ে আসলাম, যে গ্রুপ 13 বোরন অ্যালুমিনিয়াম, এই গ্রুপেরই একটা সদস্যের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, তাদের হ্যালোজেনের সাথে একটা যৌগের নাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ফার্স্ট অফ অল তোমাদের বলতে হবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি অষ্টকের নিয়ম মানছে নাকি মানে নাই? এটা কি অষ্টক সংকুচিত নাকি সম্প্রসারিত? দেখো, তিনজন যেহেতু ক্লোরিন, আরো এক জোড়া ইলেকট্রন তার শর্টেজ আছে, তার মানে কেন্দ্রীয় পরমাণু অষ্টকটা মানে নাই, বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে অষ্টক সংকুচিত যৌগ। কেমন যৌগ? অষ্টক সংকুচিত যৌগ।
বা অষ্টকের নিয়ম মানে নাই। এরকম আরো কারা আছে, এরা সবাই বোরন হ্যালাইড, অ্যালুমিনিয়াম হ্যালাইড, গ্যালিয়াম হ্যালাইড। গ্রুপ 13 যারা হ্যালাইড আছে তারা সবাই অবহেলিত। গ্রুপ 13 যারা হ্যালাইড সবার একই অবস্থা। আচ্ছা, এখন তারা তো স্থিতিশীলতা অর্জনের দিকে যাবে, কিভাবে কি করবে? এই হচ্ছে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারা একটা নতুন রকমের চিন্তা ভাবনা করবে। কেমন চিন্তা ভাবনা? একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুর পাশাপাশি আসবে। আচ্ছা, এখন আমরা জানি যে লুইস স্ট্রাকচার থেকে এখানে মুক্তজোড় আছে অনেকগুলা। কি আছে? মুক্তজোড়। এইগুলো হচ্ছে মুক্তজোড়, ঠিক আছে না? ওকে, এখন দুইটি অ্যালুমিনিয়াম যখন পরস্পরের নিকটে আসে, অ্যালুমিনিয়ামের কাছে আমরা জানি 3d অরবিটাল আছে, কিন্তু এই ডি অরবিটালে একটাও ইলেকট্রন নাই, পরিপূর্ণ ফাঁকা। তো এই ক্লোরিন অফার করবে যে আমি আপনার এখানে ফাঁকা ডি অরবিটাল ইলেকট্রনটা শেয়ার করতে চাই। এই ক্লোরিনও বলবে ঠিক আছে আমিও শেয়ার করি। এই দুইজন যে এক্সট্রা জোড়াটা বেঁধে দিল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর একলা থাকতে হইলো না, সে জীবনে হয়ে গেল ডাইমার, বা দুইটা অণু একসাথে রোয়া শুরু করলো। এটাকে বলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। কথা হচ্ছে সবই তো বুঝলাম, কোশ্চেনটা কি আসে এখান থেকে? 2019-এর কোশ্চেনটাই দেখো, সাস্টে সরি ঢাকা ভার্সিটি 2018 কোশ্চেনটা। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে তোমার সমযোজী আর সন্নিবেশ বন্ধনের সংখ্যা কত? সমযোজী বন্ধনের সংখ্যা আছে তোমার হচ্ছে 6টা, সন্নিবেশ সমযোজী বন্ধনে আছে হচ্ছে আমার 2টা। ঠিক আছে না? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমাদের জাহাঙ্গীরনগরের কোশ্চেনে আসে, এত সুন্দর একটা প্রশ্ন করছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে মুক্ত জোড় কয়টা? আনসারটা বলো তো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে মুক্ত জোড় কতটি আছে? খুব সুন্দর প্রশ্ন, ঠান্ডা মাথায় বলবা। ওকে, মুক্ত জোড় কতটা আছে? ওকে, আচ্ছা, অনেকে 18 আনসার দিয়েছিস, এই তোদেরকে ধরা খাওয়ানোর জন্যই কিন্তু টিচার কোশ্চেনটা করছে। বাট আকাশ, তারপরে অর্পণ আর মুরাদ, ভেরি গুড ভাইয়া, তোমাদের আনসারটা কারেক্ট। ঠিক আছে, দেখো ভাইয়া, এইখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা? 3টা। 6টা। এখানে কয়টা? 3টা। 9টা। এখানে কয়টা? 3টা মুক্তজোর। 12টা। কয়টা মুক্তজোর হয়েছে? 12টা হয়েছে না? ওকে, এখানে তো তুমি 3টা গুনতে পারবা না। এইটা কি এখন আর মুক্তজোর আছে? এই যে গ্রিন কালারের, এই যে বড় বড় করে দেখাচ্ছি, এটা কি আর মুক্তজোর আছে? এটা তো বন্ধন জোর, বন্ধন করে ফেলছে না? এটা কি আর মুক্তজোর আছে? এটা তো শঙ্কর অরবিটালে দিয়াই ফেলছে, মুক্তজোর আর মুক্তজোর নাই। তাহলে 12টা, আর এই হলুদ আরো 4টা, টোটাল কয়টা মুক্তজোর? 16টা মুক্তজোর। ঠিক আছে, এই যে এই ছোট্ট একটু এসব জিনিস কিন্তু ভুল করে আসা যাবে না ভাইয়া, এখন শিখে নিছো আর ভুল করা যাবে না। ওকে, এই তাদের কথার মারপেসটাই স্যাররা এই জন্যই দিছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে মুক্ত জোর কতটি? মুক্ত জোর কতটি? তাহলে আমার মুক্ত জোর কতটি বললে আমি মুক্ত জোর গুলা গুনবো, একটা 3টা 3টা 6টা করে গুনবো, বাট ওগুলো এখন বন্ধন জোর হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে একটা একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে কি, তোমার অনেকে বলে ভাইয়া Al2Cl6 তো লিখলাম, Al2Br6 কি হবে, বা Al2I6 কি হবে? আচ্ছা, একটু কাহিনী আছে এখানের মধ্যে, কাহিনীটা একটু বলি। এই যে আমি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুটা বন্ধন করছি, তোমরা তো জানো যে চাইলাম বন্ধন করে ফেললাম, ব্যাপারটা তো এত ইজি হইলে তো হইতোই। আচ্ছা, এই যে অ্যালুমিনিয়াম দুইটা পরমাণু পরস্পরের কাছাকাছি আসছে, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে পরস্পরের কাছাকাছি আসছে, তাদের শঙ্কর অরবিটাল একটু আকার আকৃতি আছে না? আছে তো, তার তো একটা সাইজ আছে। এই দুই নিউক্লিয়াসের, এই দুই অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে ক্লোরিনটা জায়গা হয়ে গেছে ইজিলি, কেন বলতো? কারণ অ্যালুমিনিয়াম থার্ড শেল, ক্লোরিনও থার্ড শেল, জায়গা হয়ে গেছে না? যার কারণে ইজিলি আমাদের অণুটা মানে মুক্ত জোটটা দিয়ে দিতে পারছে। আচ্ছা, এটা কি এমন যে তুমি এক ছাদ থেকে আরেক ছাদে ওই একটা বল ফিক্কা মারলা যে দোস্ত ধর দেখি বলটাকে, আজ ধর, এটা কি এমন হবে? ক্লোরিন ওই আসমানে আছে, ক্লোরিন পাশের রুম থেকে পাশের অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা মুক্ত জোর ফিক্কা মারলো যে ধরো, এমনি হবে বন্ধন? এমনি তো হবে না, আসতে হবে না, কাছাকাছি আসতে হবে তো, একটা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, আন্তঃআণবিক দূরত্বকে অতিক্রম করে আসতে হবে। এখন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সরি অ্যালুমিনিয়াম, দুইটা অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস, এখানের মধ্যে একটা ব্রোমিন আছে। তোমার কি মনে হয় এই ভটকা ব্রোমিনটা এখানে ঢুকানো একটু কষ্ট হয়ে যাবে না? এই দুই সাইজের মধ্যে ব্রোমিন ঢুকতে কষ্ট হবে না? আচ্ছা, তাহলে এগুলো তৈরি হয়, Al2Br6, Al2I6, এগুলোও তৈরি হয়, এগুলো তৈরি প্রবণতা একটু কম হয়। তাহলে ডাইমার যখন তৈরি হবে অ্যালুমিনিয়ামের, তাহলে বলো দেখি ব্রোমিনের সাথে কার মিল হয়?
তোর যার সাথে মিলে তুই একটা ধামড়া ছেলে, তুই গেছিস 6 বছর একটা বাচ্চার সাথে পাঞ্জা লড়তে হবে? যার সাথে যার মিলে, গ্যালিয়ামের সাথে ব্রোমিনের ভালো মিলবে, ইন্ডিয়ামের সাথে আয়োডিনের ভালো মিলবে, ঠিক আছে না? ইন্ডিয়ামও বড়, আয়োডিনও বড়, দুইজনই পঞ্চম কক্ষপথের, দুইজনই চতুর্থ কক্ষপথের। যাও তোমরা তোমরা খেলো, আমরা খেলি, ঠিক আছে না হিসাব? ওকে। আচ্ছা, এখন তাই বলে এখন বোকার মতো আবার এই কাজ করে আসিস না। বোরন নিয়ে তো কোনো কথা বললাম না, বোরন ট্রাইক্লোরাইডও তো অষ্টক অপূর্ণ। বোরন ট্রাইক্লোরাইড কি সন্নিবেশ বন্ধন করতে পারবে নাকি পারবে না? বোরন ট্রাইক্লোরাইড, বোরনের কাছে কি ফাঁকা কিছু আছে নাকি? 2D বলতে কিছু দেখছো নাকি কোনোদিন? 2D অরবিটাল বোরনের কাছে এই জিনিসটা নাই। তাই B2Cl6 বলে আলাদা কোনো ডাইমার আমরা দেখি না। B2Cl6 বলতে কোনো ডাইমার নাই আসলে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যালুমিনিয়াম থেকে ডাইমার পাচ্ছি, গ্যালিয়াম ইন্ডিয়ামের কাছে পাচ্ছি, কিন্তু বোরনের কোনো ডাইমার নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হচ্ছে অম্লধর্মী। আচ্ছা, এটা কনসেপ্ট আমরা পড়ে ফেলছিলাম। এটা কনসেপ্ট নতুন করে যদি আমরা আবার একটু পড়ি, সেটা হচ্ছে যে আমাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা পড়ছিলাম। কি সিরিজ? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। হ্যাঁ, আচ্ছা, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী আমরা একটা কথা বলছিলাম যে সায়ানাইড, আচ্ছা আমি বাংলায় বলি, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ হচ্ছে যে দুর্বল আর শক্তিশালী লিগ্যান্ড নামে একটা কথা বলছিলাম না গত ক্লাসে? এটা সবাই আমরা পড়ছিলাম। তো সায়ানাইড এবং কার্বন মনোক্সাইড হচ্ছে আমাদের শক্তিশালী ক্যাটাগরির মধ্যে পড়ে, আর এছাড়া পানি, হাইড্রক্সিল, হ্যালাইড এগুলো দুর্বল ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এরা লিগ্যান্ড ফিল্ডের উপর কি পরিমাণে এদের এফেক্ট, এটা তো বিভিন্ন মেশিন, এমআরআই মেশিন, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স মেশিন দিয়ে তো ওগুলা পরিমাপ করছে। হ্যাঁ, এগুলো হয়তো হাইয়ার ক্লাসে জানতে পারবা, বা এগুলোর অ্যাপ্লিকেশন বেসড পড়াগুলো পড়তে পারবা। কথা হচ্ছে পানি দুর্বল ক্যাটাগরিতে বললাম, হাইড্রক্সিল কে বললাম, হ্যালাইড কে বললাম, এদের তিনজনের মধ্যে তো আবার কম্প্যারিজন আছে, আছে না? আচ্ছা, তো হ্যালাইড থেকে, এই হ্যালাইড গুলো থেকে ওএইচ গুলা হচ্ছে বেটার লিগ্যান্ড। হ্যালাইড গুলো যতগুলো হ্যালাইড আছে, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আমি একটু বলে দিই। নাইট্রাইট, সরি NO3 NO2 মাইনাস, হ্যালাইড যতগুলো আছে, সালফাইড যতগুলো আছে, আর অক্সাইড, এদের সবাই থেকে ওএইচটা বেটার। ওএইচটা বেটার, হাইড্রক্সিলটা বেটার। পানিও, আচ্ছা ভালো কথা, পানিও এদের সবার থেকে বেটার। এই লাল বক্স, এই কালো বক্সের মধ্যে যাদেরকে দিলাম, এদের সবাই থেকে হাইড্রক্সিল আর পানি অ্যাজ এ লিগ্যান্ড ইজ বেটার। ঘটনায় আসি এবার, তুমি যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পানিতে দিয়ে থাকো, তখন এই পানি অর হাইড্রক্সিল যে কেউ অ্যাজ এ লিগ্যান্ড অ্যালুমিনিয়ামকে অ্যাটাক করে, এবং এই ক্লোরিনকে তারা রিপ্লেস করে ফেলতে পারে। যদি OH মাইনাস পানি অ্যালুমিনিয়ামের সাথে বন্ড করতে থাকে, তাহলে হাইড্রোজেন আর OH এর মধ্যকার বন্ধন ধীরে ধীরে দুর্বল হবে, দ্রবণে H+ ছুটে যাবে আর ক্লোরিনও ছুটে গেল, তাহলে দুজন মিলে কি তৈরি করবে? HCl তৈরি করবে। তাহলে দ্রবণটা কি হলো? অম্লীয় হবে না? হবে, স্বাভাবিকভাবে দ্রবণটা অম্লীয় হবে। আবারও বলতেছি, তো একদিন ওই যে অর্পণ একটা কোশ্চেন করছিল খুব সুন্দর, যে ভাইয়া কোবাল্ট অ্যামোনিয়া হোল 6 ক্লোরাইড, সাপোজ এটাকে পানিতে দিলাম, আর কোবাল্ট Cl6 2+, মনে করে এটাকে পানিতে দিলাম, কোনটা অ্যাসিডিক হবে? অ্যামোনিয়া কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, দুর্বল নাকি শক্তিশালী? কথা বুঝো, অ্যামোনিয়া যদি থাকে, কোবাল্ট কি পানির OH কে লিগ্যান্ড হিসেবে টানবে নাকি টানবে না? অবশ্যই টানবে না। আমার কাছে আরো বেটারটা আছে, কোবাল্টের সাথে যদি ক্লোরিন থাকে, তাহলে সে পানির হাইড্রক্সিলের প্রতি একটা লোভ দেখাবে, তখন পানির আয়নীকরণ বাড়বে। তোমরাই বলো 1 or 2 কোনটা অ্যাসিডিক? 1 or 2 কোনটা অ্যাসিডিক হবে? মানে কোনটা দ্রবণে দিলে পানিটার পিএইচ 7 এর নিচে ফল করে বসে থাকবে? অবশ্যই কোবাল্ট হেক্সাক্লোরাইড যেটা, বা হেক্সাক্লোরো কোবাল্ট 2+, যেটা ওই আয়ন রিলেটেড কোনো কিছু দিলে সেই অ্যাসিডিক হবে। তাহলে এই কথাটা মাথায় ঢুকায় রাখো। আমি তোমাকে, আচ্ছা এই যে কিন্তু এটাও আমার খাতায় কিন্তু লেখা নাই, এই যে NO2 NO3 অক্সাইড, সালফাইড, সকল হ্যালাইড, এরা সবাই ওয়াটার মানে হাইড্রক্সিল থেকে দুর্বল। এরা সবাই থাকলে OH- ওই জায়গা দখল করতে পারবে, কিন্তু অ্যামোনিয়া, ফসফিন, কার্বন মনোক্সাইড, সায়ানাইড এরা থাকলে OH- ওই জায়গা কখনই দখল করতে পারবে না। বুঝতে পারলাম কথাগুলো? সবই তো আর মুখস্থ করতে হবে তা না, কিছু জিনিস তো আমার ওই সিকোয়েন্স অনুযায়ী মনে রাখলে আমার কাজ হবে, ঠিক আছে? ওকে, আমরা অক্সাইডের একটু শ্রেণী, আচ্ছা এই তোমাদের কি বেশি বেশি কষ্ট হইতেছে নাকি? এই কারো কাছে বোরিং লাগতেছে নাকি? ঠিক আছে, এগুলো কিন্তু আমি আগে বলছি তথ্য ভিত্তিক পড়াশোনা,
ঠিক আছে, পড়তে হবে বাবা, একটু পড়ে নিতে হবে। একবার আমি পড়ায় দিব, একবার পিডিএফ দেখে পড়বা, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, বেশি কষ্ট হইলে বললো। 8-10 মিনিট নেওয়া যায় কি? এই 10:30 পর্যন্ত নেওয়া যাবে কি? আর একটু চলক, ঠিক আছে, নাহলে বেশি কম হয়ে যাবে। আর একটু চললে মানে চ্যাপ্টার একদম 90% শেষ চ্যাপ্টার। আর একটু পড়তে পারলে পরীক্ষার ডেট পরে দিব তাইলে, হ্যাঁ। আর আর 10 মিনিট চলক, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে। দেখো, আমরা এক এক ধাঁচে একটু অক্সাইড পড়ায় ফেলবো এখন, অক্সাইডের শ্রেণী বিভাগ। আচ্ছা, অক্সাইডের শ্রেণী বিভাগ। 9 ধরনের অক্সাইড আছে। কয় ধরনের? আমরা কোন পর্যন্ত আছি? 13 পর্যন্ত আসছি না? 13 পর্যন্ত আসার পর আমরা পজ দিলাম, থামলাম, থেমে আমরা 9 ধরনের অক্সাইড পড়বো এখন শুধু, হ্যাঁ। আচ্ছা, লাগে এইগুলো সবগুলো কোশ্চেনই আমাদের দরকার পড়বে। 9 ধরনের অক্সাইডের মধ্যে 3 ধরনের নাম আমরা জানি, অক্সাইড, সুপার অক্সাইড, পার অক্সাইড। এবার বাকিদের নামে আসি। অম্লীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, প্রশম বা নিরপেক্ষ অক্সাইড, আর হচ্ছে উভধর্মী অক্সাইড। প্রশম বা নিরপেক্ষ, আরেকটা হচ্ছে উভধর্মী অক্সাইড। অম্লীয়, ক্ষারীয়, প্রশম বা নিরপেক্ষ, উভধর্মী অক্সাইড। কথা বোঝা গেছে? আচ্ছা, খুব আসে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, অম্লীয় অক্সাইড, যে সকল অক্সাইড অম্লেশ মানে জলীয় দ্রবণে অম্ল তৈরি করে তারা অম্লীয় অক্সাইড। বা যে সকল অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। উদাহরণ দিয়ে দিই। আচ্ছা, তোমাদেরকে একটা কথা 9-10 বইতে বলা হইতো, ধাতুর অক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড অম্লীয়। ধাতুর অক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড অম্লীয়। তাদের এই কথাটা সত্যতা বিচার করি চলো। কার্বন ডাই অক্সাইডকে পানিতে দিলাম, কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড তৈরি করবে। সালফার ডাই অক্সাইডকে পানিতে দিলাম, কি তৈরি করবে? সালফিউরাস অ্যাসিড তৈরি করবে, সালফিউরাস। সালফার ট্রাই অক্সাইডকে দিলে সালফিউরিক। কথা তাদের ঠিক আছে তাদের? কার্বন ডাই অক্সাইডকে আমি ক্ষার দিয়ে বিক্রিয়া করলাম, সোডিয়াম কার্বনেট তৈরি করবে আর পানি তৈরি করবে। তাও তো কথা ঠিক আছে, তাহলে সংজ্ঞা মিলে। যে সকল অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে বা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে, তারা হচ্ছে অম্লীয় অক্সাইড। তাহলে পর্যায় সারণী যত বাম থেকে ডানে যাব, অম্লীয় অক্সাইড হওয়ার প্রবণতা বাড়বে। যত বাম দিকে থাকবো তত ক্ষারীয় অক্সাইড হবে। এবার ক্ষারীয় অক্সাইডে আসি। সোডিয়াম অক্সাইড পানিতে দাও, তৈরি করে বসবে সোডিয়াম হাইড্রোক্সাইড। উল্টাটাও কারেক্ট। সোডিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, তৈরি করে ফেলবে সোডিয়াম ক্লোরাইড। সমতা করে ফেলো, সমতা করে ফেলো। ঠিক আছে না? তাহলে যে সকল অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে তারা অম্লীয় অক্সাইড অথবা ক্ষারীয় অক্সাইড, অথবা যে সকল অক্সাইডকে পানিতে মিশালে নিজেরাই ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে তারা ক্ষারীয় অক্সাইড। ঠিক আছে, ওকে। প্রশম বা নিরপেক্ষ অক্সাইড, যে সকল অক্সাইডকে পানিতে দেওয়ার পরে এটা পানিতে দ্রবীভূতই হইতে চায় না, তারাই হচ্ছে প্রশম বা নিরপেক্ষ অক্সাইড। কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড আর নাইট্রাস অক্সাইড। একদম মগজের ভিতর ঢুকায় রাখো, এই 3টা প্রশম বা নিরপেক্ষ অক্সাইড। পরীক্ষা আসলে এই 3টাই, কার্বন মনোক্সাইড, নাইট্রিক আর নাইট্রাস। নাইট্রিক, নাইট্রাস, কার্বন মনোক্সাইড প্রশম বা নিরপেক্ষ অক্সাইড। উভধর্মী অক্সাইড, যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে এবং উভয়ের সাথে লবণ আর পানি উৎপন্ন করে, তারা হচ্ছে উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড, টিন অক্সাইড, টিনের এই অক্সাইডটা টিন অক্সাইড, লেড অক্সাইড, জিঙ্ক অক্সাইড। এই 4টা, অ্যালুমিনিয়াম, টিন, লেড, জিঙ্ক, এই 4টা হচ্ছে উভধর্মী অক্সাইড। উদাহরণ দেওয়া যায়, যখন তুমি অ্যালুমিনিয়াম অক্সাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করাবা, সিম্পল চিন্তা ভাবনা করব, অ্যালুমিনিয়াম যাবে ক্লোরিনের সাথে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অক্সিজেন যাবে হাইড্রোজেনের সাথে, পানি। সমতা করে নিতে পারো, এখানে 2 দিতে পারো, এখানে 6 দিতে পারো, সমতা হয়ে গেল তোমার। আচ্ছা, একটা অক্সাইডকে প্রশমিত করতে একটা মনোপ্রোটিক অ্যাসিডের যত মোল লাগে তাকে ওই অক্সাইডের অম্লত্ব বলে। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত? এখানে 6। আবার বলতেছি, অম্লত্ব কি? অম্লত্ব। একটা অক্সাইডকে প্রশমিত করতে একটা মনোপ্রোটিক মানে কি, একটি প্রোটন দেয় এমন অ্যাসিড, একটি মনোপ্রোটিক অ্যাসিডের যত মোল লাগে ওই সংখ্যাকে ওই অক্সাইডের অম্লত্ব বলে। অ্যালুমিনিয়াম অক্সাইডের 1 মোলকে, এই কারো কি সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে নাকি? ঠিক আছে, ওকে। ওকে, আবারও বলতেছি, অম্লত্ব কি, বা ঢাকা ভার্সিটিতে আসছে অম্লত্ব অ্যালুমিনিয়াম অক্সাইডের কত। একটি ক্ষারকে বা একটা অক্সাইডকে প্রশমিত করতে
একটা মনোপ্রোটিক অ্যাসিডের যত মোল লাগে, মনোপ্রোটিক অ্যাসিড ওই অ্যাসিড যে একটা প্রোটন দেয়, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সাপোজ, একটা মনোপ্রোটিক অ্যাসিডের যত মোল লাগে ওই সংখ্যাকে ওই অক্সাইডের অম্লত্ব বলে। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব হচ্ছে 6। ঠিক আছে, আচ্ছা এই কথাটা প্রসঙ্গক্রমে বলে নিলাম। আমরা পড়তে চাচ্ছিলাম অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, অর্থাৎ সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, দেখা যাক তার ক্ষারের সাথে ঘটনাটা কি। সে যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সে যখন রিঅ্যাকশন করে, তখন সে একটা সল্ট উৎপন্ন করে, সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2। অনেকে এটা নিয়ে একটু AlO2 এটা নিয়ে অনেকের একটু কনফিউশন আছে। AlO2 হচ্ছে টোটালি এরকম একটা, অ্যালুমিনিয়াম 3টা অক্সিজেন নিতে পারতো, কিন্তু অ্যালুমিনিয়াম 2টা অক্সিজেন নিছে এবং উপরে একটা নেগেটিভ চার্জ। AlO2 মাইনাস এটা একটা খুবই অস্থিতিশীল যৌগমূলক, কিছুক্ষণের জন্য তৈরি হয়, সোডিয়ামের সাথে যুক্ত হয় সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়। এটা একটা সল্ট, অ্যালুমিনেট, অ্যালুমিনেট। ওকে, যদি এখানে লেড থাকতো সোডিয়াম প্লাম্বেট, জিঙ্ক থাকলে জিঙ্কেট, টিন থাকলে স্ট্যানেট, সোডিয়াম স্ট্যানেট, সোডিয়াম প্লাম্বেট, সোডিয়াম জিঙ্কেট। তাহলে এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইডটা এই জিনিসটা তৈরি করে। ওকে, আচ্ছা গেল এই কাহিনী, গেল উভধর্মী অক্সাইডের কাহিনী। এখন একটা জিনিস আমরা এখানে 4টা পড়লাম, ওখানে 3টা পড়লাম, আর বাকি রইল 2টা। একটা হচ্ছে পলি অক্সাইড। কি নাম এটা? পলি অক্সাইড। পলি অক্সাইড আবার জিনিসটা কি? আচ্ছা, পলি অক্সাইড জিনিসটা হচ্ছে তোমার আহ কিছু কিছু অক্সাইড আছে যেখানে আহ মানে 2 ধরনের জারণ অবস্থার, হাইয়েস্ট জারণ অবস্থার অক্সাইডটা মানে তৈরি হয়। মানে কথাটা বুঝে এভাবে, তোমরা জানো লেডের 2টা জারণ অবস্থা আছে, একটা হচ্ছে লেড 2+, একটা লেড 4+। যখন লেডের 2+ হয়ে থাকে তখন অরিজিনালি লেডের অক্সাইড হচ্ছে এটা, লেড অক্সাইড। এটা হচ্ছে লেডের 2+, মানে লেডের কিন্তু অরিজিনাল জারণ অবস্থা লেড অক্সাইড, প্রকৃতিতে লেড 2+ আকারে থাকে। এরপরে প্রকৃতিতে যখন তুমি থাকে, তুমি যখন এটাকে ল্যাবরেটরিতে আনো বা কোনো কিছুর সাথে রিয়াকশন করো, তখন লেড জারিত হয়, যেহেতু ধাতু জারিত প্রবণতা আছে, জারণ প্রবণতা আছে, জারিত হয়ে লেড 4+ এর দিকে যায়। তো লেড 4+ এর অক্সাইডটার নাম হচ্ছে এইচ গ্রুপ। স্বাভাবিকভাবে এখানে লেডের জারণ সংখ্যা +4। তাহলে রেগুলার অক্সাইড যেটা যেটা প্রকৃতিতে পাওয়া যায় সেটা হচ্ছে লেডের একটা অক্সিজেন থাকে। স্বাভাবিক অক্সাইড অপেক্ষা যদি কারো উচ্চ জারণ অবস্থা পর্যন্ত পরিপূর্ণ কোনো ধাতুর যদি অক্সাইডে মূল অক্সাইড অপেক্ষা বেশি অক্সিজেন থাকে, তখন তাকে পলি অক্সাইড বলে। আবার বুঝাইতেছি, সাধারণ অবস্থা যেটা, যেমন আয়রনের ন্যাচারাল স্টেট Fe2+, লেডের ন্যাচারাল স্টেট লেড 2+। ন্যাচারাল অক্সাইড যেটা প্রকৃতিতে পাওয়া যায় তার থেকে যদি উচ্চ অক্সিজেন সংখ্যা বিশিষ্ট কোনো অক্সাইড থেকে থাকে, ওই অক্সাইডটাকে ওই সার্টেন বা ওই ধাতুর, ওই নির্দিষ্ট ধাতুর পলি অক্সাইড বলে। উদাহরণ কিন্তু আরো আছে, চিন্তা করো না। আয়রন অক্সাইড হচ্ছে ফেরাস অক্সাইড, কিন্তু আয়রনের আরেকটা ভার্সন আছে হচ্ছে ফেরিক অক্সাইড। এই রেগুলার অক্সাইড অপেক্ষা এখানে অক্সিজেন সংখ্যা বেশি থাকে, এই কারণে ফেরিক অক্সাইডকে আমরা পলি অক্সাইড বলবো। আরো কাহিনী আছে। ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +2। ম্যাঙ্গানিজের পৃথিবীতে কত কত জারণ অবস্থা তার তো অভাব নেই, MnO2, Mn2O3, নানান রকমের কাহিনী আছে না ম্যাঙ্গানিজের, আবার পার ম্যাঙ্গানেট আছে। এই যে MnO2, Mn2O3, এগুলাকে বলা হয় পলি অক্সাইড। বলতে পারো ভাই তাহলে এটারে কি বলে? এই যে আপনি উপরে যেটা লিখলেন, এই যে এটারে কি বলে? এটা নরমাল অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, আর এদেরকে বলে ম্যাঙ্গানিজের পলি অক্সাইড। সাধারণ অক্সাইড অপেক্ষা অক্সিজেনের পরিমাণটা একটু বেশি থাকবে। নরমাল অক্সাইডে একটা ছিল, অন্যান্য অক্সাইডে 2টা বা 3টা অক্সিজেন থাকলে তাকে পলি অক্সাইড বলে। ওকে, আচ্ছা লাস্ট, যুগ্ম বা মিশ্র অক্সাইড। যুগ্ম বা মিশ্র অক্সাইড, এগুলো হচ্ছে এক্সট্রিম ইম্পর্টেন্ট কোশ্চেন, এক কথায় খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে কিছু অক্সাইড এমন ভাবে মিশ্রিত অবস্থায় থাকে মনে হয় যেন আলাদা অক্সাইড, আসলে আলাদা কিছু না। আমরা আয়রন একটা লোহার টুকরা আছে, এর মধ্যে একটা মরিচা পড়লো, কেমনে মরিচাটা পড়লো? প্রথমে কিন্তু আমরা যে মরিচার সংকেতটা লিখি Fe3O4, ফেরাসোফেরিক অক্সাইড, এই নামে কোনো অক্সাইড পৃথিবীতে নাই, এটা হচ্ছে মানুষ বানাইছি, আমরা আমরা মানুষরা মুখে মুখে বানায় ফেলছি এই নামটা। এটা আসলে প্রথমে আয়রন টুকরাটা থাকে, এর উপরে অক্সিজেন গ্যাস এসে জমা হয়, অক্সিজেন গ্যাস স্বাভাবিকভাবে বাতাসের অক্সিজেন এসে ফেরাস হয়ে যায়। মনে করো 1,00,000 ফেরাস অক্সাইডের মধ্যে 70,000 ফেরাস অক্সাইড জারিত হয়, ইজ ভেরি কনভার্টেড টু ফেরিক অক্সাইড। তাহলে এইটার উপরে কি লাল জিনিসটার আবরণ পড়ে যাবে না? আবরণ পরে দুইটা মিলে একটা, যখন তুমি তাকাবা মরিচার দিকে, তুমি কি দেখে বুঝতে পারবা কোনটা কি আসলে? তুমি আমি বুঝতে পারবো? বুঝতে পারবো না। উপরে ভিতরে ফেরাস, ভিতরে ফেরাস উপরে ফেরিক, এই দুইটার আবরণ পড়ে গেছে। এই দুইটা মিলে যে অক্সাইডটা তৈরি হলো এটাকে বলা হয় মিশ্র বা যুগ্ম অক্সাইড। মিশ্র বা যুগ্ম অক্সাইড, ঠিক আছে? তাহলে ফেরাসোফেরিক অক্সাইড এটাকে আমরা বলি মিশ্র বা যুগ্ম অক্সাইড। প্রশ্ন হচ্ছে ভাই আর আছে? আরো আছে।
লেড ট্রাইলেড টেট্রাঅক্সাইড, যেটা কেমনে তৈরি হয় এটা খুব আহামরি কিছু না, 2 অণু লেড অক্সাইড, হচ্ছে আগের মতোই কথা, এটার উপরে যদি লেড O2 প্রলেপ ফেলে দেয়, এরা যদি একসাথে থাকে এটাকে বলে যুগ্ম অক্সাইড, মিশ্র অক্সাইড। নিচের কোনটি যুগ্ম বা মিশ্র অক্সাইড? কি কি দাগাবা? লেড 3O4, Fe3O4, Mn3O4, ওই পুরনো কথা, 2 অণু ম্যাঙ্গানিজ অক্সাইড আর 1 অণু ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড, এই দুইটা মিলে যুগ্ম বা মিশ্র অক্সাইড। ওকে, আচ্ছা। কার্বনের অক্সাইড কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড মনে করো নাইট্রোজেন পেন্টা অক্সাইড, আর সালফারের অক্সাইড সালফার ট্রাই অক্সাইড, ক্লোরিনের অক্সাইড ক্লোরিন হ্যাপ্টা অক্সাইড। এবার বলি, কার্বন ডাই অক্সাইডকে পানিতে দিলে কার্বনিক, এটাকে পানিতে দিলে নাইট্রিক, এটাকে পানিতে দিলে সালফিউরিক, এটাতে পানিতে দিলে পারক্লোরিক। আমাকে বলো কোন অক্সাইডটির অম্লধর্মিতা সর্বাধিক? ঢাকা ভার্সিটির প্রশ্ন। নিচের কোন অক্সাইডটি অধিক অম্লীয়? যে অক্সাইডকে পানিতে দিলে সবচেয়ে বেস্ট অ্যাসিডটা তৈরি হবে, ওই অক্সাইডটা সবচেয়ে বেশি অম্লীয়। ঠিক আছে, লাস্টেরটা সিম্পল হিসাব, লাস্টেরটা। আমি তোমার এত কিছু বুঝি না, আমি খালি বুঝি পর্যায় সারণী যতই আমি ডান দিকে যাব ওইটার অক্সাইড গুলো বেশি অম্লীয় হবে। পর্যায় সারণী যত আমি ডানে যাব, আমি কার্বন থেকে ডান দিকে গেছি, যাইতে যাইতে জারণ অবস্থা বাড়ায় ফেলছি, জারণ অবস্থা বাড়াইছি মানে এটার অ্যাসিড গুলো বেটার, কার্বনিক থেকে নাইট্রিক বেটার, নাইট্রিক থেকে সালফিউরিক, সালফিউরিক থেকে পারক্লোরিক বেটার। বাস। আর 20 মিনিট হলে এই চ্যাপ্টার শেষ হয়ে যেত।